আমি কি প্রশ্ন করছিলাম জানো? এই হিমেল, আমি কে কি কে প্রশ্ন করছিলাম? প্রশ্নই ভুলে গেছি, বলো। কে কে বুঝে নাই হাত কে তুলতে কে বলছেন ভাই। বুঝে নাই এটা ভাই রে ভাই, আমার মাথা যে কিতা করতাম আমি লইয়া। হ্যাঁ, কে কে বুঝো নাই বলো। পরের প্রথম পাতাটা পড়ে ফেলি আমরা। এই যে প্রথম পাতাটা, খেয়াল করো ভালো করে। এই ইমেজের দিকে যদি তোমরা তাকাও ভালো করে, খেয়াল করো, এটা হচ্ছে একটা ডেমো। ডেমোটা হচ্ছে জাস্ট কিসের জন্য বলো তো? ডেমোটা হচ্ছে আমাদের একদম বেসিক যে ফর্মুলা, যেটা দিয়ে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করি আমরা, বা 9, 10 এই টপিকটা পড়ে আসছি, সেটা হচ্ছে আমাদের, আমি বড় করে স্ক্রিনটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তো এখানে টেকনিক্যালি কিন্তু ওহমের সূত্রের একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। ছবিটা অবশ্যই গুগল থেকে নেওয়া, এটা আমার নিজের কল্পনা থেকে বের করা কোনো চিত্র না, এটা গুগল থেকে নেওয়া, ক্রেডিট হচ্ছে গুগল। তো এখানে খেয়াল করো, একটা টানেল, এই যে খেয়াল করো, একটা টানেলের মধ্য দিয়ে একটা লোক যেতে চায়, বা তাকে জোর করে দেয়া হচ্ছে, মানে তাকে ঠেলতেছে একজন, কে সেটা? এই যে এই লোকটা। আবার আরেকটা লোক যে টানেলের উপর দাঁড়িয়ে টানেলটাকে দড়ি দিয়ে টেনে টাইট করে রাখতে চাচ্ছে, মানে হচ্ছে এই লোকটা, এই যে লোকটা এটাকে যেতে বাধা দিচ্ছে, এবং পিছনে যে লোকটা আছে সে কিন্তু ওইটাকে ঠেলতেছে যাওয়ার জন্য। তাইলে যাওয়ার জন্য যে ঠেলে, তাকে আমরা কম্পেয়ার করছি ভোল্টের সাথে বা ভোল্টেজের সাথে, এবং যে যাচ্ছে তাকে আমরা কম্পেয়ার করলাম কারেন্টের সাথে, এবং কারেন্টের প্রবাহে যে বাধা দিচ্ছে তাকে আমরা কল্পনা করলাম এই লোকটার সাথে, ক্যাপ করা লোকটা, যে দড়ি দিয়ে টেনে টানেলটাকে চিপা দিয়ে রাখছে। এই হচ্ছে ওভারঅল আমাদের ওহমের সূত্রে রোধ, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক। তো সূত্রটা আমরা সবাই পারি, V সমান IR, R ইজ ইকুয়াল টু V/I। এটা মোটামুটি আমরা 19 থেকেই পারি সবাই, তো এটা নিয়ে খুব একটা বেশি কথা বলার দরকার আছে বলে মনে হয় না। তো সম্পর্কটা হচ্ছে কিসের মধ্যে? রোধ, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে। এই হচ্ছে আমাদের শুরু। তো এটা আশা করি সবাই বুঝছো যে এখানে কি কাহিনী কি। আমরা এর পরের পাতা চলে যাই। একটু ওয়েট করো, আমি দেখলাম এটা খুলছে কিনা। এটা খুলে না কেন? আমার অ্যাপটা খুলতেছে না কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, খোলা রাখ পর্যন্ত তোমরা এটা দিয়ে দেখতে থাকো। এখানে আমাদের আছে হচ্ছে বিদ্যুৎ প্রবাহে পরিবাহীর গরম হয়ে যাওয়া। মানে আমি যদি একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করি, ডেফিনেটলি তার মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রন যখন যায়, ইলেকট্রন কিন্তু একটা গতিশক্তি প্রাপ্ত হয়। এখন এই গতিশক্তিটা কিন্তু রোধের জন্য বাধাপ্রাপ্ত হয়। তো এই যে মারামারি রোধের সাথে, এই যে যাওয়ার সময় সে শক্তি খরচ করে, ওই শক্তিটা কিন্তু অ্যাকচুয়ালি তাপে রূপান্তরিত হয়ে যায়। তো এই জন্য আমি বলছি তড়িৎ প্রবাহে পরিবাহীর গরম হয়ে যাওয়া। যদিও এখানে গরম হয়ে যাওয়ার হিসাব নেই, এখানে হিসাবটা হচ্ছে রোধটা কিভাবে তাপমাত্রার সাথে রিলেটেড, মানে আমাদের কোন একটা নির্দিষ্ট টেম্পারেচার থেকে তাপমাত্রা, মানে কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে রোধের পরিমাণ কি পরিমাণ হয়, সেটা আসলে এখানে দেখানো আছে। খেয়াল করে এখানে দেওয়া আছে কি, RT ইকুয়ালস R0 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে RT হচ্ছে T°C তাপমাত্রায় রোধের মান, আর R0 হচ্ছে 0°C রোধের মান, আলফা হচ্ছে রোধের তাপমাত্রা বা উষ্ণতা গুণাঙ্ক বা সহগ, এবং টি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কোন স্কেলে? সেলসিয়াস স্কেলে। এই সূত্র পড়ার কোনো দরকার আছে বলে মনে হয় না, তোমরা একটা সূত্রই মাথায় রাখতে পারো, এই সূত্রটা। আচ্ছা একটু দাঁড়াও, এই যে কাহিনীটা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। এই যে এটা নিয়ে একটু আলোচনা করবো এখন, পরিবাহীর গরম হয়ে যাওয়া বলতে আসলে কি বোঝায়, এটা নিয়ে একটা আলোচনা করি। তো এই পাশে চলে যাই। এই যে আমি লিখলাম যে এখানে যে R ইকুয়ালস R0, আচ্ছা RT লিখি, RT ইকুয়ালস R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এই সূত্রের সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত আছে। এই চেহারা সূত্র কিন্তু তোমরা অতীতেও দেখে আসছো। এই চেহারা সূত্রটা, এটা তোমার চাপের ক্ষেত্রেও দেয়া ছিল, বিভিন্ন ক্ষেত্রে সূত্র ছিল। সো এখানে যেটা বোঝাচ্ছে, খেয়াল করো, আমি যদি এটাকে ভাঙি কি বুঝায় দেখো, RT ইকুয়ালস R0 প্লাস R0 ইন্টু আলফা টি। আচ্ছা, তো এখানে আলফা বলতে আসলে কি বোঝাচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি আলফাকে ভাঙাই, খেয়াল করবা, আমি যদি আলফা সমান সামথিং লিখতে চাই, লেখা লাগবে কি, আলফা সমান লেখা লাগবে RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। এই হচ্ছে আমাদের আলফা। আলফা বলতে কি বুঝি আমরা? রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক বলতে আসলে কি বুঝে খেয়াল করো, এই যে খেয়াল করো এখানে যে R0 দিয়ে আমরা বুঝছি, আসলে R0 হচ্ছে 0°C তাপমাত্রায় কোন একটা নির্দিষ্ট পরিবাহী রোধ, 0°C তাপমাত্রায় রোধ, এটা হচ্ছে আমাদের R0। R0টা এখানেও আছে। আলফাটা হচ্ছে, এখন এটা কিন্তু তোমরা এই ইকুয়েশন থেকেই বুঝতে পারো। ইকুয়েশন থেকে কিন্তু একটা জিনিসের সংজ্ঞা দিয়ে দেওয়া যায়, ভালো করে খেয়াল করবা, ইকুয়েশন থেকেই কিন্তু একটা জিনিসের সংজ্ঞা দিয়ে দেওয়া যায়। ভগ্নাংশ আকারে যদি কোনো সূত্র থাকে, মাথায় রাখবা যে দুইটা নিচে থাকে বা যে যতগুলো নিচে থাকুক, ওগুলো দিয়ে আমরা বুঝতেছি আসলে যে এগুলার একক পরিমাণের জন্য আমি আলফা পাচ্ছি। ওকে, তাহলে R0 মানে কি? R0 যেহেতু নিচে আছে, মানে হচ্ছে
প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস মানে একক ক্ষেত্রে, আমি যেহেতু বলছি আর নট নিচে, তার মানে হচ্ছে একক রোধের হিসাব। যখন আমি বলছি টি নিচে, তার মানে হচ্ছে তাপমাত্রা যখন একক পরিমাণ আমি বৃদ্ধি করি সেটা। আর আর টি মাইনাস আর নট দ্বারা আমরা কি বুঝছি খেয়াল করো তো। আর টি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোধ। তার মানে এই দুইটা পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর ফলে 0 ডিগ্রি থেকে আমি যদি তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিই, তাহলে আমার রোধের পরিমাণ কি পরিবর্তন কি পরিমাণ হচ্ছে, অর্থাৎ এখান থেকে পাচ্ছি যে কি পরিমাণ আমার রোধ বাড়ছে। ওকে, আমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ধরো 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নিয়ে গেলাম, তো সেক্ষেত্রে আমার রোধটা 0 ডিগ্রি সেলসিয়াসে একটা ছিল, 20 ডিগ্রি সেলসিয়াসে হয়ে গেলে আরেকটা। তো এই যে রোধ 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রোধ থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রোদে চলে গেল, রোদের তো একটা পরিবর্তন হলো। উপরে হচ্ছে ওই রোধের পরিবর্তনটা, উপরে হচ্ছে আমাদের ডেল্টা আর, রোধের পরিবর্তন কি পরিমাণ হচ্ছে কিসের সাপেক্ষে? একক রোধ থেকে, এই যে একক রোধের সাপেক্ষে, একক রোধ, ঠিক আছে। আর নট দিয়ে ভাগ করছি মানে কি? একক পরিমাণের জন্য হিসাব করছি। টি দিয়ে ভাগ করছি মানে কি? পার ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি হিসাব করছি। অর্থাৎ আমার সংজ্ঞাটা দ্বারা এটা, এই যে আমি যে এখানে এক্সাম্পল দিচ্ছি একটা, খেয়াল করো ভালো করে, এখানে এক্সাম্পল দেয়া আছে একটা। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আলফা, এই সংজ্ঞাটার এটার কি বলে, এটাকে ব্যাখ্যা করলেই তোমরা বুঝে যাবে আমি আসলে তখন কি বললাম। অ্যালুমিনিয়ামের আলফা 3.9 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা কিন্তু ডিগ্রি পার সেলসিয়াস না, এটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এটা মানে কি পরে দেখো, এটার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ বিশিষ্ট কোন অ্যালুমিনিয়ামের পরিবাহীর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এর রোধ 3.9 ইন্টু 10⁻³ ওহম বৃদ্ধি পায়। এটা সোজা বাংলা হচ্ছে এটা। এটা তোমাদের এইচএসসিতে বা পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। মানে এটা হচ্ছে একটা খ ইকুইভ্যালেন্ট কোয়েশ্চন, যে অ্যালুমিনিয়ামের আলফা 3.9, অ্যালুমিনিয়ামের আলফা 3.9 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়, সেটা হচ্ছে এই যে খ নাম্বারের জন্য এটা একটা সুন্দর প্রশ্ন। কি বোঝায় একটু ভালো করে পড়ে দেখো, আমি একটু আসি, নিজে থেকে একবার পড়ো। ওকে, আশা করি সবাই পড়ছো এবং বুঝতে পারছো কাহিনী। এখন আমাকে একটু আনসার দাও যে আলফা নেগেটিভ হলে কি হয়। আলফা যদি বাই এনি চান্স নেগেটিভ হয়ে যায়, সেটাতে আমরা কি বুঝতে পারি? হ্রাস পাবে। হ্রাস পাবে, হ্যাঁ। এবং সেটা কিন্তু আমরা এক্সাম্পল, আমরা সূত্র থেকেই বুঝতে পারি। খেয়াল করো হ্রাস পাবে কিভাবে বুঝতে পারি, খেয়াল করো। একটা জিনিসের রোধ কি কখনো নেগেটিভ হয়? বলো তো, কোন একটা মানে জিনিসের, কোন একটা পরিবাহের রোধ তো কখনো নেগেটিভ হতে পারে না। তাপমাত্রা তো আর আমাদের এখানে যা আছে আমরা ধরে নিব আমাদের সবকিছু পজিটিভ তাপমাত্রাতেই। তাইলে আলফা নেগেটিভ একমাত্র তখনই আসতে পারে যখন আমাদের আর টি ইজ লেস দেন আর নট, তাই না? আর টি যখন আর নটের চেয়ে ছোট, অর্থাৎ পরের তাপমাত্রা যদি পরের রোধটা যদি আগের রোধের চেয়ে কম হয়ে যায়, তাহলে কিন্তু এই এখানে নেগেটিভ আনসার আসবে। তার মানে কি আমার রোধটা কমে যাচ্ছে। তার মানে আলফা নেগেটিভ হওয়া মানে, এই যে লেখা আছে যে আলফা ঋণাত্মক, এর মানে হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পাচ্ছে। এটা কি এক্সাম্পল দেওয়া যাবে? কোন ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কাহিনী ঘটে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কমে যায়? হিমেল বলো তো। ভাইয়া অপরিবাহীর ক্ষেত্রে নাকি? না না না, অপরিবাহীর ক্ষেত্রে তো রোধ আরো, পরিবাহী নাকি? পরিবাহীর ক্ষেত্রে তো তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায় না? তোমার সামনে তো অর্ধপরিবাহী। হ্যাঁ, অর্ধপরিবাহী। এই তো ঠিক আছে, অর্ধপরিবাহী। কারণ খেয়াল করো অ্যালুমিনিয়াম তো তোমার একটা পরিবাহী, তাই না? এই অ্যালুমিনিয়াম কি পরিবাহী? জি ভাই, অ্যালুমিনিয়াম তো পরিবাহী। আচ্ছা, হোয়াটএভার। সো আলফা পজিটিভ মানে হচ্ছে তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। এটা নরমালি যে কোনো পরিবাহের ক্ষেত্রেই সত্য। তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়, গরম হলে তার তড়িৎ পরিবাহিতা কমে যায়। এটা নরমালি সবগুলোতেই হয়। বাট অর্ধ পরিবাহীর ক্ষেত্রে বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে তার রোধটা কমে যায়। ওকে, সো ওইটার ক্ষেত্রে আমার আলফা নেগেটিভ হয়। এটা এক্সাম্পল। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এই হচ্ছে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক। আর ইকুয়াল টু আর টি ইকুয়ালস আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। আচ্ছা, গেল এটা। এখন আসো এখানে তড়িৎ পরিবাহের দরুন, এই যে এখানে লেখা আছে তড়িৎ পরিবাহের দরুন আমার প্রবাহের দরুন উৎপন্ন তাপ, একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে তখন কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমরা দেখব। খেয়াল করো, আমি যখন
আমি যখন একটা সার্কিট বানাবো, একটা বদ্ধ বর্তনী বানাবো, তখন এই যে এরকম একটা বর্তনী থাকবে। দূর, আচ্ছা, ওকে। আমি যখন একটা সার্কিট বানাবো তখন এইরকম একটা কাহিনী থাকবে, একটা ব্যাটারি থাকবে, একটা রোধ থাকবে, এরকম একটা রোধ রাখবো আমরা। ওকে, তাহলে খেয়াল করো, আমার যখন এই রোধের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে, আই কারেন্ট মনে করে প্রবাহিত হচ্ছে রোধের মধ্য দিয়ে, তখন ডেফিনেটলি আমার যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা প্রবাহিত হওয়ার কারণ তো হচ্ছে অবশ্যই বিভব পার্থক্য। স্থির তড়িতে আমরা পড়ে আসছি কি, স্থির তড়িতে আমরা পড়ে আসছি অসীম থেকে একটা একক চার্জকে কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে আমাদের বিভব। ওই চার্জের জন্য ওই পয়েন্টে বিভব, যার তড়িৎ ক্ষেত্রে আমরা একক চার্জকে নিয়ে আসছি। বাট ইন দ্য কেস অফ সার্কিট, যখন আমরা একটা বদ্ধ বর্তনী বা সার্কিট নিয়ে আলোচনা করব, তখন বিভবের সংজ্ঞাটা একটু উল্টা, একটু অন্যভাবে বলা লাগে। সেটা হচ্ছে একটা 1 কুলম্ব চার্জকে আমি সার্কিটের এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগে, দ্যাট ইজ দ্য ভোল্টেজ অফ দ্যাট ব্যাটারি। ওকে, এটার ভোল্টেজ ভি বলতে বোঝাচ্ছে, ধরো আমি যদি বলি যে এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, তার মানে হচ্ছে 1 কুলম্ব চার্জকে ব্যাটারির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা পুরা সার্কিট ঘুরিয়ে পুরা লুপ কমপ্লিট করে আসতে আমার কি পরিমাণ কাজ হবে, 1.5 জুল। এটা হচ্ছে কথা। ওকে, সো এখানেও সেম কথা, বাট খেয়াল করো কাহিনী কিন্তু আসলে কাজ, বিভব কিন্তু মূল কথা, এটা কিন্তু একটা কাজ। বিভব কিন্তু নাম যদিও বিভব, বাট আসলে কিন্তু তার ভিতরে কাজই থাকে, কাজ করাকেই কিন্তু আমরা বিভব বলে থাকি। ওকে, তো এই যে আমরা কাজ করলাম, একটা চার্জকে আমরা পুরো সার্কিট ঘুরিয়ে এক জায়গা থেকে আবার আরেক জায়গায় নিয়ে আসলাম, পুরো একটা লুপ কভার করলাম, এই যে কাজ করলাম, এই কাজ পুরোটাই যদি তাপে রূপান্তর হয়ে যায়, যেটা বাস্তবে কিন্তু এটা কেস না, বাস্তবে কিন্তু সমস্ত বিভবটা কাজে রূপান্তর হয়ে যায় না, তাপে রূপান্তর হয়ে যায় না, বাট আমরা ধরে নিলাম ফর দিস কনসেপ্ট যে আমাদের সমস্ত কাজ তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? তাহলে খেয়াল করে এখানে একটু হালকা অ্যানালাইসিস করি আমরা। অ্যানালাইসিসটা হচ্ছে এরকম, ধরো ভি বলতে বোঝায় 1 কুলম্ব চার্জকে পুরা বর্তনী ঘুরে নিয়ে আসা। তাহলে কোন একটা ব্যাটারির বিভব ভি বলতে বোঝায় যে 1 কুলম্ব চার্জকে বর্তনী, কি বলবো এটার বাংলা কি হবে, বর্তনী ঘুরিয়ে আনতে, 1 কুলম্ব চার্জকে বর্তনী ঘুরিয়ে আনতে, বর্তনী মানে হচ্ছে সার্কিট, 1 কুলম্ব চার্জকে বর্তনী ঘুরিয়ে আনতে কৃত কাজ হচ্ছে ভি। এটা আমরা পড়ে আসছি, 1 কুলম্ব চার্জকে ঘুরে আনতে কাজ হবে কতটুকু, ভি। তা আমি যদি কিউ কুলম্ব চার্জকে ঘুরে আনি, কিউ কুলম্ব চার্জকে পুরো বর্তনী যদি আমি ঘুরিয়ে আনি, কাজ কি পরিমাণ হবে, এটা হবে ভি কিউ। ঠিক আছে, তার মানে আমার কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এটা তো আমরা মোটামুটি সবাই বুঝি। এখন এই টোটাল কাজটাই যদি আমার তাপে রূপান্তর হয়ে যায়, মানে টোটাল কাজই যদি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি যে এইচ ইকুয়ালস ভি কিউ। এইচ ইজ হেয়ার ফর হিট। কাজটা যদি তাপে রূপান্তর হয়ে যায়, মানে কাজটা যদি তাপ শক্তিতে রূপান্তর হয়ে যায়, দেন আমরা এটাকে এইচ বলতে পারি। এখন ভি তো ভি, কিউ তো কিউ আছে, ভি এর কিন্তু আরেকটা ফরম্যাট আছে, অথবা কিউ এর আরেকটা ফরম্যাট আছে, কিউ ইজ ইকুয়াল টু আইটি। আমরা জানি কিনা সবাই, এটা মোটামুটি আমরা সবাই জানি যে আই হচ্ছে চার্জের প্রবাহের হার উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাথে চার্জের প্রবাহের হারকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি বা আই বলে থাকি। তো এখান থেকে আমরা বললাম কিউ ইকুয়াল টু আইটি, এই যে এখান থেকে এটা আসছে। তো আমি যদি কিউ এর জায়গায় আইটি বসিয়ে দিই, তাহলে লিখতে পারি এখানে ভিআইটি, এটা হচ্ছে এইচ সমান ভিআইটি। আচ্ছা, রাখলাম। এটা একটা সূত্র, সব প্রত্যেকটা লাইনে একটা সূত্র, এই যে এটা একটা সূত্র বলা যায় এটাকে, এইচ সমান ভিআইটি। উৎপন্ন তাপ সমান হচ্ছে বিভব পার্থক্য বা ব্যাটারির ভোল্টেজ ইনটু তড়িৎ প্রবাহ। টিটা কি বলতো, টি কি এখানে সময় নাকি তাপমাত্রা? হ্যাঁ, সময়। অবশ্যই সময়। এগুলাতে পেস লাগানো যাবে না। একই চ্যাপ্টারের মধ্যে দেখবা টি দিয়ে একবার সময় বুঝবো, টি দিয়ে একবার তাপমাত্রা বুঝবো। একটু আগে যখন লিখছিলাম আর টি ইকুয়ালস আর নট ইন্টু 1 প্লাস আলফা টি, তখন কিন্তু টিটা ছিল আমাদের কি, টেম্পারেচার, তখন আমাদের টিটা ছিল তাপমাত্রা সেলসিয়াস স্কেলে। আর এই সূত্র যখন লিখছি ঠিক পরের সূত্রটা, তখন এখানে টি হচ্ছে আমাদের সময়। এগুলো একটু মানে সচেতন থাকা লাগবে আর কি। সো ভিআইটি গেল। এরপরে আরেকটা কথা, ভি সমান আমরা এট দ্য সেম টাইম আইআর লিখতে পারি ফর ওহমস ল। ফর ওহমস ল আমরা এটা লিখতে পারি। তো আমরা এখানে আবার ভি এর জায়গায় যদি আইআর লিখি, খেয়াল করে কি হবে, আইআর ইন্টু আইটি। এখানে যদি আমি আইআর লিখি তাহলে আই স্কোয়ার্ড আর টি হয়ে যাবে। তো ইট ইজ অ্যানাদার ফর্মুলা। মন মতো সূত্র বানানো যায় আর কি, চিল। এগুলো তোমাদের নিজেই বানাইতে পারবো তোমরা, আমি দেখানোর দরকার ছিল না। একটা সূত্র, এই একটা সূত্র। এখন বইয়ের মধ্যে দেখবা যে এটাকে আরেকটা সুন্দর নাম দিছে যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। মানে খুব ভাব আর কি যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র সামথিং ডিফারেন্ট, বাট কাহিনী হচ্ছে এটা আমরা মাত্র প্রমাণ করলাম। এই যে সূত্রটা আসলো এইচ সমান আই স্কোয়ার্ড আর টি, এটাকেই কাহিনী করে লেখা যায়
যদি রোধ এবং তাপমাত্রা রোধ এবং সময় যদি আমার ফিক্স থাকে দেন H is proportional to I squared. যদি I এবং T ফিক্স থাকে দেন H is proportional to R. যদি I এবং R ফিক্স থাকে দেন H is proportional to T. এই যে তিনটা সূত্র আছে না, এই তিনটা সূত্রকে একসাথে বলে তাপের জুলীয় ক্রিয়ার সূত্র, না রোধের জুলীয় ক্রিয়ার সূত্র, ভুলে গেছি আসলে, হোয়াটএভার। আমি দেখবো আমার পিডিএফে লেখা আছে ক্রিয়ার সূত্র। বানানে কেউ ভুল ধরবা না, এখন সবাই বানান ভুল করে। না ভাই, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র আমি কি লিখছি? ভাই তাপের জুলীয় ক্রিয়া। হোয়াট, এই চলে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এটা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। সমস্যা নেই, জীবনে বিনোদন দরকার, নিজেই নিজেকে বিনোদন দেওয়া উচিত মাঝে মধ্যে। এই যে আমি লিখছি তাপের জুলীয় ক্রিয়া, আর আমাদের অরিজিনাল সূত্রটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। ওকে, হয় এগুলা জীবনে। আচ্ছা, সো H is proportional to I square যখন আমাদের R এবং T কনস্ট্যান্ট থাকবে, RT কনস্ট্যান্ট থাকবে। H proportional to R যখন আমাদের I এবং T কনস্ট্যান্ট থাকবে। H proportional to T যখন আমাদের I এবং R কনস্ট্যান্ট থাকবে। এগুলো তোমরা কমন সেন্স পারো এমনি সবাই। তো দেখো, এই সূত্র কিন্তু আমরা অলরেডি প্রুফ করে ফেলছি, এবং এই যে সূত্রটা আসছে, এই যে 2 নম্বর যে সূত্রটা বের করছি, এটা কিন্তু আলাদা একটা নাম আছে, নাম হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো তাপের না, এটা জুলের, এখানে জুলীয় না, তাপীয়। আচ্ছা, ভুলগুলা একদম মুছাইলাম না যাতে মনে থাকে। আচ্ছা, গেল একটা। তো আমরা পাচ্ছি এখানে H সমান VIT, H সমান I স্কোয়ার RT। আবার এক জায়গায় লিখছি যে PT। PT কেমনে আসছে বলতো? P হচ্ছে আমাদের ক্ষমতা। এটা কি কেউ মুখে বলতে পারবে আমাকে যে ক্ষমতা কেমনে আসছে এখানে? ভাই কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে তো ক্ষমতা চলে আসে। ওকে, কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে খেয়াল করো, ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কৃত কাজ, তাই তো? এবং ব্যাটারির কনসেপ্টে বা আমাদের যদি ইলেকট্রিক হিসাবে আসি, তখন আমাদের কাজ কিন্তু VQ, যেটা একটু আমরা লিখছি VQ/T। আবার এখানে Q/T হচ্ছে আমাদের I, সো এখান থেকে চলে আসে VI। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের যে সূত্রে VIT ছিল, এই যে আমাদের সূত্রে VIT ছিল, এই VIT-কে কিন্তু আমরা P বলে দিতে পারি। সো P যদি VI এর জায়গায় লিখে ফেলি তাহলে সূত্রটা হয়ে যায় H = PT। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, জুলের তাপীয় ক্রিয়ার সূত্র গেল। এখান থেকে আবার এখানে সবই লেখা আছে। আচ্ছা, আমি কি সব সূত্র লিখছি? একটু দাঁড়াও, চেক করে দেখি। হ্যাঁ, আমাদের কিছু সূত্র লেখা এখনো বাকি আছে, এটা তোমরা মন মতো নিজেরা করতে পারতা, তাও করে দিই। এই যে এখানে এই সূত্র থেকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসতে পারি। আমি যদি I সমান V/R লিখি, আমরা তো জানি ওহমের সূত্র থেকে I সমান V/R। I সমান V/R যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে I এর জায়গায় আসবে V/R, তো এটা হয়ে যাবে V²/R²। তো H সমান আমরা লিখতে পারি V²/R² ইন্টু RT। দেখো আর একটা একটা কাটা, তাহলে থাকবে এখানে কি না, থাকবে V²/RT। এটাও কিন্তু একটা সূত্র লেখা যায় আমরা। তো আমরা এইভাবে মন মতো সূত্র বানাতে পারি, পরীক্ষার হলে বসে এসব করতে পারো তোমরা। আচ্ছা, গেল এগুলা, বুঝলাম। ওকে, গ্রেট। আর এই পিডিএফটা মোটামুটি আমি অনেক ভালোভাবে ডিজাইন করা আছে, একদম স্টেপ বাই স্টেপ সবকিছু লেখা আছে। এই যে যেমন ধরো আমরা এখানে যখন ক্ষমতা লিখছি, যে আমরা জানি, এখানে লিখছি যে আমরা জানি যে বৈদ্যুতিক ক্ষমতা P সমান VI কেমনে আসলো সেটার প্রশ্ন করা আছে, পরের পাতায় এই আনসারটা দেয়া আছে, মাত্র যেটা প্রমাণ দেখালাম ওইটা তোমাদের পিডিএফে দেয়া আছে। আচ্ছা, তো এই পাতা আমাদের শেষ, আমরা এখন নেক্সট পাতায় চলে যাই। এই যে এখানে আসছে জুল ভার্সেস ক্যালোরি। জুল ভার্সেস ক্যালোরি বইয়ে দেখবা মাঝে মধ্যে যেটা করে H সমান I² RT, এটাকে বলবে জুলে লেখা আছে, মানে এটার একক হচ্ছে জুল। আবার দেখবা আরেক জায়গায় বলছে H সমান 0.24 I² RT, এটাকে বলবে ক্যালোরি। তো এইসব ঘুম ভাঙের আসলে দরকার নাই, তুমি কেন এক্সট্রা মুখস্থ করবা? তুমি তো জানোই যে 1 ক্যালোরি = 4.2 জুল, এটা মনে রাখলেই তো হয়। আনসার যদি জুলে আসে সেটাকে যদি তো ক্যালোরিতে নেওয়া লাগে 4.2 দিয়ে ভাগ করে দাও, তাই তো? একদম সিম্পল কথা যে 1 ক্যালোরি, এই যে 1 ক্যালোরি = 4.2 জুল, এটা জানলেই তোমার কাজ হয়ে যায়, এর বেশি কিছু লাগে না আসলে সত্যিকার অর্থে। ভাই এখানে এইচটা তো তাপ ছিল না, বলো। মানে এখানে এইচটা তো তাপ ছিল না ভাই, উৎপন্ন তাপ ছিল না ভাই। হ্যাঁ, উৎপন্ন তাপ, তাইলে মানে এটা জুল একক ভাই, জুল তো কাজের একক না। তাপও তো কাজের একক, তাপ কি কাজ না? তাপ তো
বুঝছো? আচ্ছা শোনো, সরি তোমরা আমি যেভাবে বইয়ে মাঝে মধ্যে আমি কিছু একটা কথা বলে এগুলো আসলে পাত্তা দিবা না। বইয়ের মধ্যে কিছু কথা সোজা কথা বাংলা বললে হয়, তারা এটাকে ঘুরায় পেঁচায় অন্যভাবে বলে। দরকার নাই তো মনে রাখার। আমার একটা চার্জকে সার্কিট পুরাটা ঘুরাই আনতে কাজ হয়েছে 50 জুল। পুরা কাজটাই যদি আমার তাপে রূপান্তর হয়ে যায়, তাহলে তাপ কি পরিমাণ পাবো আমরা? 50 জুল। এখন কারো যদি খাইশ থাকে যে সে তাপের একক চাচ্ছে ক্যালোরিতে, তুমি তখন ওই 50 জুলকে 4.2 দিয়ে ভাগ করে দাও, তুমি ক্যালোরিতে আনসার পেয়ে যাবা। দ্যাটস ইট। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝছো। দেখি আহসানুল মুসা, না ব্রো, আজকে কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড ক্লাস, বাট এই ক্লাসটা করতে তোমার ফার্স্ট ক্লাস রিকোয়ারমেন্ট না, তুমি ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। আর ফার্স্ট ক্লাসের ভিডিও রাখা আছে ইউটিউবে, আমি দিয়ে দিব, তুমি নক করবা আমাকে ক্লাসের পরে, তখন আমি তোমাকে ফার্স্ট ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। আর এমনি আমার চ্যানেলে গেলে কারেন্ট ইলেকট্রিসিটির আলাদা প্লেলিস্ট আছে, ওটাতে পেয়ে যাবা। ওকে ফাইন। এখন আসা একটা সূত্র, এটা হচ্ছে রোধের সূত্র। বাই দ্য ওয়ে, এই কথাটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেও বলছিলাম, এখন বলে থাকি, এখন তো বলা লাগবে। আর সমান ভি বাই আই, এই সূত্র তো সবাই চিনো। এখন বলো, আমি যদি ভি বাড়াই আমার কি আর বাড়বে? আমি যদি ভি ভাইয়া বাড়াই আমার আমি আর বাড়বে না? বাড়ার বাড়বে। কথা। বাড়ার কথা। আমি যদি আই কমিয়ে দিই আমার কি আর বাড়বে না? হ্যাঁ বাড়বে। আচ্ছা, তুমি কে? ইমেল ভাইয়া। হিমেল। এই দেখছো, আমি তোমার যে কনফিউজ করলাম একটু এক কম সময়ের মধ্যেই, কোশ্চেনের ভাও দিয়ে আমি তোমাকে কনফিউজ করলাম। আর কি কোনোভাবেই ভোল্টেজ ডিফারেন্স আর তড়িৎ প্রবাহের সাথে রিলেটেড কোনো রাশি? আমি যদি তোমাকে একটা বলি যে এটা হচ্ছে আমাদের 5 ওহমের একটা রোধ, ঠিক আছে হিমেল? খেয়াল করো, হ্যাঁ ভাইয়া আমি বুঝতেছি। যদি বলি 5 ওহমের একটা রোধ, আমি এর দুই পাশে 5 ভোল্ট লাগালেও তার রোধ 5 ওহম থাকবে। আমি যদি তার দুই পাশে 100 ভোল্টের ব্যাটারি লাগাই, তাইলে কি তার রোধ চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, ওকে বুঝতে না পারছি। না না না, এটা কখনোই হবে না। এটা এটা এই ভুলে এই ফাঁদে কখনোই পা দিবা না। সূত্র দেখে সবসময় ডিসিশন নিতে যায় না, কিছু থিওরিটিক্যাল নলেজ তোমাদের সবারই লাগবে, ঠিক আছে? সবসময় সূত্রের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক মানেই কিন্তু আসলে সম্পর্ক ব্যস্তানুপাতিক না। মাঝে মধ্যে এমন সিচুয়েশনে পড়বা যেখানে সম্পর্ক তোমার চোখের সামনে ব্যস্তানুপাতিক, বাট জি। আলটিমেটলি হচ্ছে সে এটার উপর ডিপেন্ড করেই না। চোখের সামনে দেখতেছো না যে রোদের সাথে আই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক? এই যে আমি মাত্র তো তোমাদেরকে একটু মানে মজা করলাম যে আই কমালে আর বাড়বে, এটা তো তোমরা চার্লসের সূত্র, কি বলে এই সূত্র, কে এটার সূত্র কার? বয়েল ব্রো। বয়েল ব্রো এর যে সূত্র আছে, এটা থেকে বলা যায় তো পিভি সমান কে, তো পি ইজ ইকুয়াল টু কে বাই ভি। এখান থেকে বলা যায় যে ভি যদি বাড়ে পি কমবে। তো সিমিলার চেহারার কিন্তু এটাও, এখান থেকে কিন্তু বলা যেত যে আর সমান যেহেতু ভি বাই আই, রোধ যেহেতু ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, তা আমি ভোল্টেজ বাড়াই, রোধ বাড়বে কেমনে? আমি এখানে 100 ভোল্ট রাখলে তো এটা 5 ওহমই থাকবে, নাহলে তো আমার আলাদা করে 5 ওহমের রেজিস্টার বলতো না, তাই না? এটা কিন্তু মাথায় ভাইয়া কমবে না কেন ভাইয়া? বাড়বে না কেন সেটা বলুন। কেন কমবে বলো? এটার কমবে না কেন কারেন্টে, ভাইয়া সেটা বলুন। সেটা বলবো। একটা জিনিসের ভাইয়া জি রোধ তো ভাইয়া। কনস্ট্যান্ট। আমি বলি তোমাকে, ধরো তুমি হিমেল, তোমার ওজন কত? ভাইয়া আমার ওজন 45। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, এখন মনে করো আমি তোমাকে 100 কেজি ভাই একটা, এটা তো অপুষ্টি ভাই, 45 কেজি। না না, এখানে আমরা আরে পুষ্টি নিয়ে, রিয়াল ওজন বলতে নাই, আমরা বুঝো না? আমরা পুষ্টি নিয়ে কথা না বলি। আমার জন্য যে খুব পুষ্টি করে এরকম না, আমার জন্য 65 করতেছি বায়োলজি। হ্যাঁ, আপনি তো ভাই তাও জিমে যান। জিমে যাই, এগুলো তো শো অফ ভাই, জিমে কই যাই না তো। আমার জিমের যে ছবি দিছিলাম কয়দিন আগে, ওইটা হচ্ছে আমার 2 বছর আগের ছবি। আমি এখন কই থেকে জিমে যাব? भाई भाई 2 বছর আগে मोदी ছবি को डायलॉग भी আমি देखने पड़ते थे। ঘুমাইতে तो ঘুমাইতে किसी की भी एक लिमा होती है, सीमा হ্যাঁ होती है, सॉरी। হ্যাঁ হ্যাঁ, সীমা কি পাবলিসিটি হতি হয়। আচ্ছা যাই হোক, সো খেয়াল করো, হিমেল যে প্রশ্নটা করেছে, সবাই এটা বুঝছো আশা করি, যে আমি ভোল্টেজ বাড়ালে কেন আমার রোধ কমে যাবে না, অথবা ভোল্টেজ বাড়লে কেন আমার রোধ বাড়বে না। খেয়াল করো, হিমেলের ওজন হচ্ছে, আমি তাহলে হিমেলকে আমি প্লটে নিয়ে আসি। আমাদের আজকের প্লট হচ্ছে হিমেল, এই যে হিমেল ব্রো, এই যে হিমেল, ওকে, এই যে হিমেল, ওকে। সো হিমেলকে আমি যদি 50 নিউটন বল দেই, তাহলে কি হবে? তার ত্বরণটা কিরকম হবে বলো তো? তার ওজনের উপর ডিপেন্ড করে না, তার ভরের উপর ডিপেন্ড করে না? তার কি ভর চেঞ্জ হয়ে যাবে? হিমেল বলো, তোমার ভর কি চেঞ্জ হয়ে যাবে? ভর বলতে ভর আসলে তো কি? হালকা, ভরটা কি ভর আসলে তো তোমার জড়তার চেঞ্জ হবে ভাইয়া। না না না, কখনোই চেঞ্জ হবে না। তুমি এটা বলো, ভরটা কি তোমার জড়তার পরিমাপ না? হ্যাঁ। ওকে,
তো আমি যদি তোমাকে 50 নিউটন বল দিই, তোমার জড়তা যেভাবে কাজ করে, তোমার যদি 100 নিউটনের জড়তা একইভাবে কাজ করবে না? তোমার কি ওই জড়তার পরিমাপটা চেঞ্জ হয়ে যাবে? না। তোমার বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু চেঞ্জ হবে না। তোমার 50 নিউটন দিলে তুমি আস্তে আস্তে উড়ে যাবা, তোমাকে যদি আমি 500 নিউটন দিই তুমি আরো 10 গুণ ত্বরণে উড়ে যাবা, তাই তো? এটাই তো পার্থক্য। বাট তুমি তো স্টিল 50 কেজির মানুষটাই আছো, তাই না? Yes, রোধের bro. রোধের ক্ষেত্রেও সেম। রোধটা হচ্ছে একটা পরিবাহীর একটা একদম তার ব্যক্তিগত ব্যাপার, মানে একদম ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে তাকে যখন মানে তৈরি করা হয়েছিল, তাকে যখন ক্রিয়েট করা হয়েছিল, তখনই তার মধ্যে ঠাপ্পা দিয়ে দেওয়া হয়েছে যে তোমার রোধ হচ্ছে 5 ওহম, এটা কখনোই চেঞ্জ হবে না। সো আমি যদি এখানে 100 ভোল্ট দেই, ওই অনুযায়ী তার মধ্য দিয়ে 20 এম্পিয়ার কারেন্ট যাবে। আমি যদি এখানে 1000 ভোল্ট দিই, তাহলে এখানে ওইরকম ভাবে তার মধ্যে দিয়ে 200 এম্পিয়ার কারেন্ট যাবে। সো রোধটা কখনোই, মাথায় রাখবা, রোধ কখনোই বিভব পার্থক্য অথবা তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ডেন্ট কোনো রাশি না। কাহিনী হচ্ছে তুমি যদি বিভব দাও 100 ভোল্ট, রোধের উপর বেস করে কারেন্টটা চেঞ্জ হবে। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে কথা। জি ভাইয়া, এগুলাতে পেস বুঝছি। লাগাবা না একদমই। আচ্ছা, তো তাইলে আসলে রোধের সম্পর্ক কিন্তু এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। রোধ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। একটা নির্দিষ্ট উপাদানের একটা মানে একটা পরিবাহীর রোধটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে রোধটা ডিপেন্ড করে কার উপর? রোধ ডিপেন্ড করে এই যে রোধের সূত্রের উপর। এখানে রোধের সূত্র দেওয়া আছে যে রোধটা আসলে কার কার উপর ডিপেন্ডেন্ট রাশি। রোধ হচ্ছে দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেন্ট। কোন একটা পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি, তার রোধটা তত বেশি। এট দ্য সেম টাইম রোধ ইজ অলসো ডিপেন্ডেন্ট অন ক্রস সেকশনাল এরিয়া বা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। ওকে, সো ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বেশি হবে। আবার দৈর্ঘ্যের সাথে হিসাব দেখো, দৈর্ঘ্য বাড়তে থাকলে রোধ বাড়তে থাকবে। আচ্ছা, আমি এটা বুঝলাম। তো যেহেতু সমানুপাতিক সম্পর্ক, একটা সমানুপাতিক ধ্রুবকটা লাগবে। ওই ধ্রুবকটা হচ্ছে আমাদের রো, যেটাকে আমরা বলবো উপাদানের আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ রেজিস্ট্যান্স, রো এল বাই এ। এই সূত্রের সাথে তোমরা 9-10 থেকে পরিচিত, তাই তো? আচ্ছা, তো গেল এটা। তাহলে আমরা এখন একটা সুন্দর হিসাবে যাব। এইদিকে আসো, আমাদের ক্ষমতা নিয়ে আমাদের হালকা পাতলা কথা আছে। রোধের সূত্র আমি আশা করি তোমরা সবাই বুঝছো, আর এটা তোমাদের 9-10 ছিল যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রোধ কিন্তু শুধুমাত্র এগুলোর উপর ডিপেন্ডেন্ট, এল এর উপর ডিপেন্ডেন্ট এবং এ এর উপর ডিপেন্ডেন্ট। এ হচ্ছে একটা নির্দিষ্ট উপাদানের জন্য কনস্ট্যান্ট। আমি যদি অ্যালুমিনিয়ামের পরিবাহী বলি তাহলে তার রো একটা, আমি যদি লোহার কোনো পরিবাহী বলি তাহলে তার রো আরেকটা থাকবে। আচ্ছা, এগুলো তোমরা সবাই পারো। ডাব্লিউ সমান ভি কিউ সমান ভিআইটি। ডাব্লিউ সমান, তো ভি এর জায়গায় যদি আই আর বসে তাহলে আই স্কোয়ার আর টি। এইভাবে একটু আগে তোমরা এগুলো দেখলাম, এগুলো তোমরা একটু আগে দেখে থাকবা। ক্ষমতার ক্ষেত্রে আমরা সূত্র লিখে রাখছি এখানে, এই যে খেয়াল করো, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, আবার পি সমান ভি স্কোয়ার বাই, এগুলো বলা যায়। ফাইন। এখন এখানে প্রশ্ন আছে একটা, এখানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নটা দেখা যায়, এই যে দেখো, এই হচ্ছে আমার তোমাদের জন্য একটা প্রশ্ন এখন। এটা একটু সলভ করে আমাকে আনসারটা বলো তো, যে কোনটা বেশি মোটা হবে। এখানে বলা আছে যে 220 ভোল্ট। প্রশ্ন তো দেখা যাচ্ছে, তাই না? প্রশ্ন হচ্ছে 220 ভোল্ট 500 ওয়াট বাতির ফিলামেন্ট, বাতিতে তো ফিলামেন্ট থাকে, আমাদের যে লাইটগুলো থাকে, বাতির ফিলামেন্ট, এবং 220 ভোল্ট 50 ওয়াট বাতির ফিলামেন্ট, এই দুইটার মধ্যে কোনটি বেশি মোটা? ফিফটি ওয়াট এটা ভাই। আচ্ছা, আমরা দেখবো। দ্বিতীয়টার রোধ বেশি, তাহলে এটার, হ্যাঁ, এটা মোটা হবে। আচ্ছা, রোদ বৃষ্টি হলে ওটা কম মোটা হওয়ার কথা না? আচ্ছা, সাদিয়া হ্যাঁ কি বলছে আবার বলো তো? ভাইয়া প্রথমটা বেশি মোটা। হ্যাঁ, প্রথমটা হবে ভাইয়া। সরি প্রথমটা সরি ভাই, প্রথমটা সরি। ক্রস সেকশন এরিয়া এটার বেশি, তাহলে এটা কম হবে রোধ। আচ্ছা, ওকে, আমি সবকিছুই নিচ্ছি, আনসার দিব, বাকিরা আনসার দাও। আর কেউ কিছু বলবা? দেখি, অর্শান কিছু বলছিলা? জি ভাই, বলছি আমি। কোনটা বলছিলা তুমি? প্রথমটা। প্রথমটা, আচ্ছা। নওশাদ কোনো কথা বলছিল একটু একটু আগে? নওশাদ? নওশাদ কি কথা বলে না? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আচ্ছা, আমি প্রথমে এইখানে দেখি, এই খেয়াল করো, প্রথম কথা হচ্ছে
পি সমান ভি স্কোয়ার বাই আর। এখানে এই সূত্রটা আমাদের এটা ভি স্কোয়ার বাই আর। বিভব হচ্ছে সেম, দুইটাতে যেহেতু বিভব সেম, দুইটাতে যেহেতু 220 ভোল্ট 220 ভোল্ট, তাহলে বিভবের জন্য কোনো পার্থক্য আমরা দেখব না। তো যেহেতু বিভব সেম, তার মানে যার ক্ষমতা বেশি তার রোধ কম না, এটা তো আমরা সবাই বুঝতেছি। দেখো বিভব দুইটাতেই সেম, তাই সূত্রটা হচ্ছে আমাদের এখানে, আমি একটু পাশ দিয়ে লিখে দিই যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। ওকে, খেয়াল করো বিভব দুইটাতেই কনস্ট্যান্ট, বিভব হচ্ছে দুইটাতেই সেম, তাহলে আমার ক্ষমতা শুধুমাত্র কিন্তু রোধের উপর ডিপেন্ডেন্ট। তো যার ক্ষমতা বেশি তার রোধ কম, এটা তো আমরা শিওর। আচ্ছা, এখন ভালো করে তাকাও তো, ক্ষমতা কার কম, ক্ষমতা কার বেশি? এই যে প্রথমটার ক্ষমতা বেশি। প্রথমটার যদি ক্ষমতা বেশি হয় তাহলে প্রথমটার কি রোধ বেশি না কম? বলো। কম 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 ভাই, আচ্ছা আর রোধ আচ্ছা কম মানে ওকে, ক্ষেত্রফল বেশি। আচ্ছা রোধ কম মানে তাহলে ক্ষেত্রফল বেশি না কম? রোধের সাথে ক্ষেত্রফলের রিলেশন কেমন? ব্যস্তানুপাতিক না? ক্ষেত্রফল বেশি ভাই। ব্যস্তানুপাতিক এই তো বুঝছো। তাহলে যার রোধ কম তার ক্ষমতা, সরি, যার রোধ কম তার ক্ষেত্রফল বেশি হবে। তাহলে কোনটা সত্য, প্রথমটা না দ্বিতীয়টা? ফিলামেন্ট মোটা কোনটার? প্রথমটা ভাই। প্রথমটা। সবাই কি বুঝতে পারছো? কারো কনফিউশন আছে? সাদিয়া বুঝতে পারছো? তুমি প্রথমটাই তো বলছিলে নাকি? জি ভাই। আচ্ছা, যারা বুঝো নাই তারা আরেকবার খেয়াল করো, আমি বলতেছি আবার খেয়াল করো। একটা হচ্ছে 220 ভোল্ট 500 ওয়াট, আমি কি 500 আগে লিখছিলাম? হ্যাঁ। আরেকটা হচ্ছে 220 ভোল্ট 50 ওয়াট। আচ্ছা, তো যেহেতু দুইটারই বিভব সেম, বিভব নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো আমরা দেখবো সূত্রের কি ক্ষমতা সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে যেহেতু বিভব নিয়ে কোনো কথা নেই, বিভব বাদ, তাহলে যার ক্ষমতা বেশি তার রোধ কম। ক্ষমতা কার বেশি? 500 ওয়াটের বেশি। তাহলে তার যদি ক্ষমতা বেশি হয় তার রোধ কম, আর যার রোধ কম তার ক্ষেত্রফল বেশি। কথা আমরা পড়ছি, রোধ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে প্রথম যে ফিলামেন্ট আছে, প্রথম যে বাতি আছে, তার ফিলামেন্টের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি। আচ্ছা, এই যে 500 ওয়াট বাতির ফিলামেন্ট মোটা, দ্যাটস ইট। একদম সোজা একটা জিনিস, বাট এটা কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায়। ওকে, এরপরে এখানে একটা সূত্র আছে, মুক্ত ইলেকট্রন নিয়ে কথাবার্তা আছে এখানে। মুক্ত ইলেকট্রন, যখন আমি একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, ওকে খেয়াল করবা, যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, দেন ওই ইলেকট্রনের ব্যাগটা নিয়ে আমরা একটা আলোচনা করবো এখানে, যে ইলেকট্রনের ব্যাগটা আসলে কি পরিমাণ হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা পরিবাহী তো আসলে অনেক লম্বা হয়, ওকে, পরিবাহী তো নরমালি অনেক বড় হয়। আমরা পরিবাহী থেকে একটা ছোট অংশ নিলাম, যে এখানে পরিবাহীর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এল দৈর্ঘ্যের একটা ছোট বা এল দৈর্ঘ্যের একটা লিমিটেড পরিবাহী নিলাম আমরা। এই পরিবাহীর, এই যে পরিবাহীটা, নরমালি তো তারগুলো আমাদের সিলিন্ড্রিক্যাল থাকে, তো আমরা একটা সিলিন্ডার বড় করে দেখালাম যাতে তোমরা রিলেট করতে পারো হিসাবটা। এই যে এইভাবে থাকে, একটা ছোট অংশ নিলাম আমি পরিবাহী, এবং ইলেকট্রন ধরে নিলাম আমরা ভি বেগে প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন ধরে নিলাম আমরা ভি বেগে প্রবাহিত হচ্ছে ওই পরিবাহীর মধ্য দিয়ে। আচ্ছা, এবং এই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমি যদি তাকে মাঝখান দিয়ে, ধরো এরকম যদি আমার একটা পরিবাহী থাকে, একটা সিলিন্ডার থাকে, তাকে যদি আমি ব্লেড দিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলি, তাহলে আমি এরকম একটা বৃত্তাকার অংশ পাবো না? এই যে বৃত্তাকার অংশটা পাবো, সেটার ক্ষেত্রফল হচ্ছে এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা। আচ্ছা, সবকিছু লেখা শেষ। এখন আমরা এই জিনিসগুলো নিচে লিখে রাখছি ডাটার মতো করে, যে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, তারপরে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, যে একক আয়তনে কয়টা ইলেকট্রন আছে আমরা বলে নিলাম। যেহেতু এটা 3 ডাইমেনশনাল স্পেস, তো সেহেতু আমার ক্ষেত্রফলে কি পরিমাণ আছে বলে লাভ নাই, আমার বলা লাগবে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন আছে। তো সেটা আমাকে দেয়া আছে, সেটা হচ্ছে এন, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, বললাম মাত্র প্রতিটি ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, ফাইন। পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ মাত্রা আই, পরিবাহীর মধ্য দিয়ে আমরা আই প্রবাহ চলতেছে আমরা ধরে নিলাম। ওকে, এখন আসো, যেহেতু বলছি এখানে যে যেহেতু ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, তার মানে কি একক সময়ে সে ভি পরিমাণ যায়। আমি যখন বলি যে একটা বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, তার মানে কি? তার মানে হচ্ছে সে এক সেকেন্ডে 10 মিটার যায়। সিমিলারলি এখানে বললাম যে ইলেকট্রনটা একক সময়ে বা এক সেকেন্ডে ভি পরিমাণ যায়, যেহেতু তার বেগ আমরা ধরে নিছি ভি, এবং ধরে নিলাম এটা এসআই এককে, ফর এক্সাম্পল। সো একক সময়ে সে যায় ভি পরিমাণ, সুতরাং টি সময়ে সে কতটুক যাবে? এল ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, ঠিক আছে, মাথায় রাখলাম আমরা এটা। একক সময়ে বা টি সময়ে এসে যাবে এল ইজ ইকুয়াল টু ভিটি, সমবেগ যেহেতু ইলেকট্রন যাচ্ছে সেহেতু লিখলাম আমরা এটা। আর এই যে আমরা বললাম এল, এই যে এল দৈর্ঘ্যটা কত সময় যাবে? সে টি সময় যাবে। আচ্ছা,
মাথায় রাখলাম এটা। এতটুকু তো আশা করি কারো কোনো সমস্যা নেই। এখন আসো, একক আয়তনে আমি মাত্র বললাম যে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে n। একক আয়তনে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, আমার এখন লাগবে টোটাল ওই পরিবাহী যেটা আমি কনসিডার করছি সেটাতে কি পরিমাণ চার্জ আছে। তা আমার টোটাল পরিবাহীটা কতটুকু আয়তনের বলো তো? আমার টোটাল পরিবাহীটা যেটা আমি কনসিডার করছি সেটার আয়তন হচ্ছে, তার দৈর্ঘ্য যেহেতু l এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু a, তাহলে এই পুরো অংশটার আয়তন কত হবে? কমেন্ট করো, সরি মুখে বলো। এল ভাই, এল হবে ভাইয়া, এল হবে, তাই তো? এল তাহলে হবে। একক আয়তনের যদি ইলেকট্রন সংখ্যা n হয়, আমার লাগবে কিন্তু পুরো পরিবাহীতে কি পরিমাণ ইলেকট্রন আছে। সো আমরা বলবো v ইকুয়ালস l, এইটুকু আয়তনে আমার কি পরিমাণ ইলেকট্রন আছে? NaL। এখন বলো, এই যে n ইনটু a ইনটু l, এটা কি ইলেকট্রনের সংখ্যা নাকি ইলেকট্রনের চার্জের পরিমাণ? ভাইয়া ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আমার কি ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ নাকি ইলেকট্রনের চার্জ নিয়ে কাজ? চার্জ নিয়ে। চার্জ নিয়ে কাজ। তাহলে আমি যদি বলি এখন NaL সংখ্যক ইলেকট্রন আছে, অর্থাৎ NaL টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের চার্জ যদি হয় আমার E, তাইলে NaL সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হবে? NaL ইনটু E, তাই না? ওকে, গ্রেট। এই যে দেখো, তাহলে আমি বললাম যে এই যে এখানে লেখা আছে এটা, যে একটি ইলেকট্রনের চার্জ যদি আমার E হয়, একটি ইলেকট্রনের চার্জ যদি E হয়, তাহলে NaL সংখ্যক ইলেকট্রনের চার্জ কি হবে? NaLe, জাস্ট ঐকিক নিয়ম, আর কিছুই না। তাইলে হয়ে গেল। আমি যদি এখন টোটাল চার্জের পরিমাণ পেয়ে যাই, পরিবাহীতে কি পরিমাণ চার্জ আছে, তো আমার ওই টি সময়ে কিন্তু ওই NaLe পরিমাণ চার্জ, পরিমাণ বলতে এখানে বলতেছি ইন কুলম্ব, কুলম্ব, তাহলে আমার চার্জের পরিমাণ কত? NaLe। এটা কত সময় যাচ্ছে বলো তো? টি সময় না? আমরা তো টি সময় নিয়ে কাজ করছিলাম। ওকে, তাহলে চার্জের পরিমাণ যদি হয় কিউ, তাহলে আমি প্রবাহ কিভাবে পাবো? I ইজ ইকুয়াল টু, খেয়াল করো, কিউ ডিভাইডেড বাই টি। বুঝতে পারতেছো সবাই? তাহলে আমি এখানে কিউ এর জায়গায় NaLe বসিয়ে দিই ডিভাইডেড বাই টি। এখন মজার জিনিস হচ্ছে, আমরা তো বলছিলাম আমার ইলেকট্রনটা সমবেগে যায়, এবং ইলেকট্রনটা L দূরত্বতে যায় সেটা কিন্তু v বেগে এবং t সময়। তাহলে আমরা কি এখানে L ডিভাইডেড বাই টি সমান v লিখতে পারি না? এবং সেই কাজটাই কিন্তু আমরা এখানে করছি। খেয়াল করো, এই যে L ডিভাইডেড বাই টি আছে, এটার জায়গায় আমরা সুন্দর মতো v বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কিন্তু সূত্র পেয়ে গেলাম একটা, যে আমাদের সূত্র হচ্ছে I ইকুয়ালস NaVe। কে কে বুঝো নাই হাত তুলো, মুখে বলো। আমি কি প্রশ্ন করছিলাম জানো? এই হিমেল, আমি কি প্রশ্ন করছিলাম? প্রশ্নই ভুলে গেছি, বলো। কে কে বুঝে নাই হাত তুলতে বলছেন ভাই। বুঝে নাই এটা। বাইরে ভাই, আমার মাথা যে কিতা করতাম আমি লইয়া। হ্যাঁ, কে কে বুঝো নাই বলো। আচ্ছা, সবাই বুঝছে আসলে, তাই না? আমি নিজেই ভুলে গেছিলাম প্রশ্ন কি করছি, বাইরে ভাই। আচ্ছা, ওকে, তাহলে প্রবাহের পরিমাণ হচ্ছে I সমান NaV। বাট আমরা কোন জিনিস নিয়ে, মানে বইয়ে যেটা দেখবা, বইয়ে দেখবা যে টপিকটার নাম হচ্ছে মুক্ত ইলেকট্রন, না, বইয়ের টপিকটার নাম থাকবে তারণ বেগ। এই টপিকটা দিয়ে তোমাদের এই অংশটা পড়াবে, তারণ বেগ। তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন আমি একটা ভোল্টেজ দিয়ে দেই, তখন ইলেকট্রনটা যে স্পিডে প্রবাহিত হয়, যে গতিতে প্রবাহিত হয়, সেই গতিটা তোমাকে বের করতে হবে। এটাকে বলে ভি। ডি দিয়ে বোঝায় ড্রিফট ভেলোসিটি। আমরা ডি দিলাম না, ডি নিয়ে ঝামেলা করার দরকার নেই, বা নর্মালি এটাকে ভিডি বলতে পারো, চাই। সো ড্রিফট ভেলোসিটি, ফাইন। আমরা যে সূত্রটা বের করেছি এটা কিন্তু একদম সরল রেখিক একটা সূত্র হয়ে গেছে, যে I সমান NaVe। নর্মালি তোমাকে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম তোমাকে বের করতে বলবে তারণ বেগটা, তো তোমার তখন হয়ে যাবে। হ্যাঁ ভাই বলো। ভাই বইয়ে তো এটা প্রবাহ ঘনত্ব দেয়া। আমি দিব, আসতেছি ওই অংশে, এখনই আসবো এটাতে। তাহলে ভাই চৌম্বকত্বের যে চৌম্বক ফ্লাক্স আর তড়িৎ ফ্লাক্স আর প্রবাহ ঘনত্ব তিনটাই তো সেম দেখা যায়। হ্যাঁ, সেগুলোই তো বললাম। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। অতিক্রান্ত। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, তুই কি নওশাদ? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমাদের টার্গেট হচ্ছে এখন ভি বের করা। ভি সমান আমরা তাহলে কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি আমরা I ডিভাইডেড বাই NaE। এখন খেয়াল করো, আমি কিন্তু চাইলে প্রথম থেকেই তোমাদেরকে ভি সমান I বাই NaE বলে দিতে পারতাম, যেহেতু আমাদের টার্গেট টপিকটাই হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ বের করা। বাট আমি কেন I সমান NaV লিখলাম, এটার পিছনে একটা সুন্দর কারণ হচ্ছে, আমরা নর্মালি যে সূত্রগুলো এক লাইনে থাকে সেগুলো মনে রাখাটা আমাদের জন্য ইজিয়ার। যেমন ধরো F ইকুয়ালস ma, খুব সুন্দরভাবে মনে থাকে। এরকম ভাবে এক লাইনে যত সূত্র আছে সবগুলো কিন্তু খুব ভালো মতো মনে থাকে। যখনই তুমি সূত্রটাকে ভগ্নাংশ আকারে সাজাবা, তখন কিন্তু সূত্রটা মাথায় রাখা তোমার জন্য একটু বেশি টাফ হয়ে যায়। সো আমরা যেটা করবো, ম্যাক্সিমাম টাইম আমরা ট্রাই করবো সূত্রগুলোকে লিনিয়ারলি মনে রাখতে, যাতে এক সরল রেখায় যদি কোনো সূত্র থাকে সেটা কিন্তু মনে রাখা আমাদের জন্য ইজিয়ার। ওখান থেকে আমাকে অন্য একটা রাশি বের করতে বলুক, আমি তো চাইলেই ঝটপট করে ভি সমান I বাই NaE লিখতে পারি। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
সূত্রগুলোকে নর্মালি যেটা ট্রাই করবা সেটা হচ্ছে এক লাইনে রাখা ট্রাই করবা, যাতে তোমরা মনে রাখাটা তোমাদের জন্য ইজি হয়। এখন দেখো ভি সমান আসলো আই বাই এন এ। একটা টার্ম আছে আমাদের তড়িৎ ক্ষেত্রের হিসাবে, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই যে একক ক্ষেত্রফলে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব। তো পরীক্ষার সময় কিন্তু তোমাকে আইও দিবে না, এও দিবে না, বলবে ওই পরিবাহীর প্রবাহ ঘনত্ব হচ্ছে সামথিং। সো প্রবাহ ঘনত্ব তোমার তাহলে কি মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা জে দিয়ে প্রকাশ করি নর্মালি। জে সমান হচ্ছে প্রবাহ ডিভাইডেড বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পরিমাণটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব, এবং এটার নাম দিব আমরা এই যে লিখে দিই এখানে প্রবাহ ঘনত্ব। তো নর্মালি সূত্রটা দাঁড়াইতে দেখি আই বাই এ যদি জে হয়ে যায় তাহলে আমাদের এটা হয়ে যাবে জে ডিভাইডেড বাই এন এ। তোমাদের অবশ্যই এই সূত্রটাও মনে রাখা লাগবে যে ভি সমান জে ডিভাইডেড বাই এন ই, যেখানে জে হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব, এন হচ্ছে আমাদের একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে ইলেকট্রনের ত্বরণ বেগ। ওকে, সো আই হোপ ইউ গেট দ্য সূত্র। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে একদম বাচ্চাদের জিনিস, 9 10-এ পড়ে আসছো, তাও পড়াবো। আচ্ছা, ভাইয়া ইলেকট্রন গুলো যে মুভ করছে ওদের মধ্যে কি সংঘর্ষ হবে না? ওগুলো আমরা কনসিডার করব না, সিম্পলিসিটি। ওকে। আচ্ছা, এখন রোধের সংযোগ, আমি রোধকে তো কানেক্ট করব, সিরিজে কানেক্ট করতে পারি, প্যারালালি কানেক্ট করতে পারি, যেগুলো সিরিজ প্যারালালে কম্বিনেশন আমরা গতদিন পড়েছি। আচ্ছা, এখন কোনটাকে সিরিজ বলবো কোনটাকে প্যারালাল বলবো সেটা কিন্তু গত ক্লাসে হয়ে গেছে, আর গত ক্লাস না পড়লেও আজকে যেগুলো বুঝাবো ওগুলো বুঝতে তোমার গত ক্লাসটার দরকার না, তো এমনিই বুঝবা। এগুলো যে সিরিজে আছে যে কোনো বাচ্চা ছেলেও বুঝবে, এক লাইনে আছে এটাই সিরিজ। যেভাবে আমরা সিরিজ পড়ে আসছি 9 10 ওইভাবেই দেখাচ্ছি আজকে। তো খেয়াল করো, যদি সিরিজে থাকে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণটা সেম থাকে। আসলে এই যে দেখো এখানে যে পরিমাণ কারেন্ট যাবে এখানে সেম পরিমাণ কারেন্ট যাবে। ওকে, তার মানে সিরিজ কম্বিনেশনে যে রোধগুলোর মধ্যে দিয়ে কারেন্ট তড়িৎ প্রবাহিত হয় তারা সবাই একই তড়িৎ প্রবাহে থাকে, সবার মধ্যে দিয়ে একই প্রবাহ থাকে। তাদের মধ্যে পার্থক্য থাকে কোন জায়গায়? ভোল্টেজে। ভোল্টেজে বিভব পার্থক্য হয়ে থাকে, মানে এই রোধটা কিছু পরিমাণ ভোল্টেজ খাবে, R2 রোধ কিছু পরিমাণ ভোল্টেজ খাবে, R3 রোধ কিছু পরিমাণ ভোল্টেজ খাবে, ডিপেন্ডিং অন দ্য রেজিস্ট্যান্স দে উইল ইট আপ দ্য ভোল্টেজ। ওকে, যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি পরিমাণ ভোল্টেজ খাবে, যার রেজিস্ট্যান্স কম সে কম পরিমাণ ভোল্টেজ খাবে, মানে রোধ যত বেশি তার খিদা তত বেশি। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এখানে লেখা আছে এখানে যে সিরিজ কানেকশনে ভোল্টেজ বিভাজিত হয়, বললাম মাত্র তড়িৎ প্রবাহ সেম থাকে, কজ চার্জ প্রবাহ অপরিবর্তিত থাকে, অর্থাৎ দূর ইচ্ছা মতো জিনিসপত্র লেখছে, চার্জ বিভাজিত হয় না, এক কথাই। ওকে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম রোধটা খেয়াল করো, R1 রোধ তো আমাদের আছে এখানে, R2 রোধ আছে এবং R3 রোধ আছে। প্রথম রোধটা মনে করো V1 পরিমাণ ভোল্টেজ খায়, এই ভোল্টেজটা খাবে তারা এই ভি থেকেই। এই ভি যদি ধরো সামথিং হয়, এই ভি থেকেই তো একটু একটু করে R1 খাবে, R2 খাবে, R3 খাবে। তাহলে R1 যাই খাক, R2 যাই খাক, R3 যাই খাক, সবাই মিলে যা খাবে সেই পরিমাণটা কিন্তু আমাদের মেইন ভি এর সমানই থাকবে দিন শেষে। আচ্ছা, আমরা ধরে নিব কোনো ধরনের লস নাই, আমাদের কোনো হিট রিলিজ হবে না এখানে, তাহলে সমস্ত ভোল্টেজই আমাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখানে যে সার্কিট থেকে যে V ইকুয়ালস V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, এটাকে একটু সাইড দিয়ে দেখাই দিই আমি তোমাদেরকে, এখানে দেখাই দিই। আচ্ছা, এখানে দেখাই দিই। তাহলে আমাদের সার্কিটে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, তা আমাদের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে বলো তো? বাইজিৎ বলো, প্রত্যেকটা রোধে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে? আর তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট। তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যে V1 ইজ ইকুয়াল টু I ইন্টু R1। আমরা ধরে নিচ্ছি সার্কিটের মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে বলা যায় V2 সমান ওহমের সূত্র থেকে I ইন্টু R2, V3 সমান I ইন্টু R3। আমি যদি এই মানগুলো এখানে পুট করে দিই তাহলে কি হবে? I R1 প্লাস I R2 প্লাস I R3। সো আমরা আইটা যদি এখানে কমন নিয়ে নিই, এটা পরে করবো, এই ঝামেলা এখন যাচ্ছি না, খেয়াল। তাহলে এতটুকু লেখা শেষ আমাদের। তাহলে আমরা পাচ্ছি V ইকুয়ালস I R1 প্লাস I R2 প্লাস I R3 রাখলাম। এখন আমরা যেটা করলাম, এই যে কম্বিনেশনটা, এই যে আমাদের কম্বিনেশনটা, এটার জায়গায় এই যে তিনটা রোধ আছে, এটার জায়গায় আমি একটা রোধ ব্যবহার করব, যাতে আমাদের কোনো ধরনের
মানে কমতি না থাকে, আগে যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল এখনো যাতে সেম পরিমাণ কারেন্ট যায়, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আগে যে পরিমাণ আমরা ক্ষমতা ব্যয় করতাম এখনো যাতে সেম পরিমাণ ক্ষমতা ব্যয় করতে পারি। তার মানে ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স আমার দরকার, অথবা ইকুইভ্যালেন্ট একটা তুল্যরোধ একটা দরকার। তুল্যরোধের মানে হচ্ছে যাদেরকে আমি রিপ্লেস করে তাকে বসাবো, সে যাতে কোনোভাবেই তাদের অভাব আমাকে বুঝতে না দেয়। R1 R2 R3 মিলে যে ঢংঢাং করতো সেও যাতে একই রকম ঢংঢাং করতে পারে, কোনো ধরনের যাতে আমি তার কমতি না বুঝতে পারি। আচ্ছা, এখন আসো তাহলে আমরা সার্কিটটাকে নতুন করে সাজাবো। নতুন সার্কিটে আমাদের তাহলে রোধ থাকবে একটা, সেটা হচ্ছে আমাদের RS, S4 সিরিজ। সবগুলা রোধকে সরিয়ে আমরা RS বসিয়ে দিলাম, এবং ব্যাটারি তো আমার ভি আছে। তাহলে এখন খেয়াল করো, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি, রোধ তো একটাই, তার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি থাকবে। তো এটা ক্ষেত্রে লিখতে পারি, এবং আমাদের স্টিল সেম কারেন্ট যাওয়া লাগবে, নাহলে তো এটাকে আমরা তুল্য রোধ বলতাম না। সেম কারেন্ট যদি না যায়, বললাম কারেন্ট যায় আই পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ভি ইকুয়ালস আই ইন্টু RS। এই যে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু RS, সেটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে কি আসবে? IRS ইকুয়ালস IR1 প্লাস IR2 প্লাস IR3। সবগুলা থেকে যদি আই 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 কাটা যায়, তাহলে আমরা পাবো RS ইকুয়ালস R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে বাচ্চাদের সূত্র সিরিজের আমাদের অন্যতম একটা সূত্র। এগুলো বাচ্চাদের সূত্রই, সবাই পারে, তাও প্রমাণ দিলাম। আচ্ছা ভাই, আগে আই কেন কমন নিলেন না? আগে নেই কমন নিলেন না কেন? নিলাম না, আমি লিখে ফেলছি, এখন আবার কমন নিব কষ্ট করে, এই জন্য নেই। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। এখন আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে বুঝলাম যে রোধের সবগুলো যোগ করে দিলেই আমরা তুল্যরোধটা পেয়ে যাব। ওকে, দেন আমরা এখন দেখব প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়। এখন এখানে একটা মজার জিনিস বলি তোমাদেরকে। প্যারালাল কম্বিনেশনে যখন আমরা যাব, তখন আমাদের একটা সূত্র আছে, সূত্রটার নাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এই কারেন্ট ডিভাইডার রুলের সূত্রটা আমাদের মেইন বইয়ে একটু মানে লিমিটেড ভার্সন দিছে। লিমিটেড ভার্সন বলতে তারা কারেন্ট ডিভাইডার রুলটা শুধুমাত্র দুইটা রোধের জন্য দিছে। বাট আমরা যেটা বলবো, আমাদের যদি রোধ 3টা 4টা 5টা 6টাও থাকে, সেক্ষেত্রেও যাতে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করতে পারি, আমি ওই সূত্রটা তোমাদেরকে দিয়ে দিব। যদিও অন্য কোনো বই হয়তো থাকতে পারে, আমি দেখা মতো কোনো বই পাই নাই, ইসাক তপন এগুলোতে পাই নাই। তোমরা কেউ দেখে থাকলে আমাকে জানাবা। আচ্ছা, সমান্তরালের ক্ষেত্রে কোনটা জিনিসটা কনস্ট্যান্ট থাকে বলো তো? পারার কথা সবারই। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে হচ্ছে ভোল্টেজ। কারণ দেখো, সবগুলার দুইটা প্রান্ত কমন। R1 R2 R3 এর একটা প্রান্ত হচ্ছে মনে করো এ প্রান্ত, R1 R2 R3 এর অন্য একটা প্রান্ত মনে করো বি প্রান্ত। তাহলে সবগুলা রোধের দুই প্রান্ত যদি কমন থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো দে আর ইন প্যারালাল কম্বিনেশন। এই ক্ষেত্রে আমাদের বিভব পার্থক্য সেম থাকবে, বাধ্যতামূলক, কারণ এই পাশে বিভব যা, মানে সবগুলারই তো এই পাশে বিভবটা, এই পাশে মনে করো 0, তাহলে বিভব পার্থক্য সবগুলাতে সেম থাকবে। তাহলে এখানে আমাদের কনস্ট্যান্ট কি থাকে? বিভবটা, অথবা বিভব পার্থক্যটা। আচ্ছা, এখানে লিখে আছে যে এক্ষেত্রে বিভব অপরিবর্তিত থাকবে প্রত্যেক রোধের প্রান্তে, চার্জ বিভাজিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভাজিত হবে। তাহলে এখানে আমার যদি মেইন কারেন্ট থাকে আইটা কিন্তু 3টা রোধের ক্ষেত্রে এসে 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখন সমান 3 ভাগে ভাগ হবে যদি তাদের মান সমান থাকে, আর যদি তাদের মান সমান না থাকে তাহলে তারা অ্যাকর্ডিংলি ডিভাইড হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আগে ছিল আগে ছিল আমাদের বিভব বিভাজিত হয়ে গেছিল, এখন আমাদের কারেন্ট বিভাজিত হয়ে যাবে। তাইলে বিভব বিভাজক যে ফর্মুলা আছে সেটা আমাদের কাজে লাগাবো সিরিজে, আর কারেন্ট ডিভাইডার বা তড়িৎ বিভাজক যে সূত্র আছে সেটা আমরা কাজে লাগাবো প্যারালালে। আচ্ছা, তাহলে I ইকুয়ালস I1 প্লাস I2 প্লাস I3। এই রোধের মধ্যে দিয়ে যাবে I1 পরিমাণ, মাঝখানেটা দিয়ে যাবে I2, এবং 3 নাম্বারটা দিয়ে যাবে I3 পরিমাণ। আচ্ছা, সবগুলাতে যেহেতু বিভব সেম থাকে, তা আমরা সবগুলো রোধের ক্ষেত্রে লিখতে পারি I1 এর জায়গায় লিখতে পারি কি V ডিভাইডেড বাই R1 ওহমের সূত্র থেকে, দ্বিতীয়টার ক্ষেত্রে লিখতে পারি V ডিভাইডেড বাই R2, তৃতীয়টার ক্ষেত্রে লিখতে পারি V ডিভাইডেড বাই R3। ডান। এখন আবার সেম কথা, আমরা এখন তুল্য রোধ নিব, এমন একটা রোধ নিব যে বাকি 3টার অভাব আমাকে ভুলিয়ে দেয়, বা বাকি 3টার অভাব আমি মানে মনেই থাকে না আমার, এরকম। তাহলে আমরা কি করবো, আমি RP নিব, কাজ এখানে আমরা প্যারালাল কম্বিনেশনে থাকা রোধকে রিপ্লেস করেছি, এই জন্য RP, P ফর প্যারালাল, বিভব V। তাহলে এখানে যদি প্রবাহ হয় I, আমরা লিখতে পারি এখানে I ইকুয়াল টু V ডিভাইডেড বাই RP, সেটা তো লিখাই যায়। এই যে I সমান V বাই RP, সেটা আমরা এখানে বসায় দিব, এই যে এখানে এনে বসায় দিব। তাহলে কি দাঁড়াবে দেখো তো, আমি তখন লিখতে পারি, এই যে এখানে যদি আমি I এর জায়গায় V বাই RP বসিয়ে দিই, সবগুলা থেকে V V V V কাটা, আমাদের সূত্র দাঁড়াবে কি 1 বাই RP ইকুয়ালস 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা। এটাও বাচ্চাদের সূত্র সিরিজের অন্যতম সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই।
এখানে এইভাবে লেখা আছে যে n সংখ্যক থাকলে কি হবে, এই যে n সংখ্যক থাকলে সিরিজের মতো করে মিলানো যাবে আমাদের, এটা বুঝে সবাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভব বিভাজক রুল অথবা ভোল্টেজ ডিভাইডার রুল। ভাইয়া, হ্যাঁ ভাই হ্যালো বলো। হ্যালো হ্যাঁ বলো। যদি আলাদা আলাদা রোধের জন্য তড়িৎ প্রবাহ চাই তখন কিভাবে বের করতে হবে? সেগুলো যখন আমরা সার্কিট সলভ করবো তখন আসবো, বিভব বিভাজক কারেন্ট ডিভাইডার রুল পড়ার পরে তখন আমরা দেখবো। বুঝতে পারছো বাইজিৎ? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন তো আমরা জাস্ট থিওরি পড়ছি, থিওরির পরে আমরা অ্যাপ্লিকেশনে আসবো। ওকে, বিভব বিভাজক রুল। তাহলে বলো তো এটা কোন ধরনের সার্কিটের ক্ষেত্রে খাটবে? লেখাই আছে অবশ্যই এখানে। এই যে এখানে আমি লিখছি কোন ক্ষেত্রে খাটবে না। যেহেতু আমরা পড়ছি মাত্র যে সমান্তরাল যে সংযোগ থাকে সেখানে কিন্তু বিভবটা কনস্ট্যান্ট থাকে, যেহেতু বিভব কনস্ট্যান্ট বা সবগুলা রোধের দুই প্রান্তের বিভব সেম, তার মানে কিন্তু এখানে বিভবটা ডিভাইড হচ্ছে না, বিভব তো সেম থাকে। তাহলে বিভব বিভাজকটা আসলে সমান্তরাল সংযোগের জন্য অ্যাপ্লিকেবল না। বিভব বিভাজক সূত্রটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের জন্য অ্যাপ্লিকেবল। যেখানে আমার সিরিজে থাকবে রোধগুলা সেখানে কিন্তু আমার বিভব একটু একটু করে খরচ হয়, তো সেক্ষেত্রে আমরা এই সূত্র ফলো করব বা এই সূত্র অ্যাপ্লিকেবল হবে তখনই। ধরো আমার রোধ আছে তিনটা, R1, R2, R3। এখানে আমার যে বিভবটা R1 রোধে আমার V1 পরিমাণ বিভব খরচ হবে, R2 তে আমার V2 পরিমাণ খরচ হবে, সিমিলারলি আমার R3 তে V3 পরিমাণ খরচ হবে। তাহলে বিভব বিভাজক ফর্মুলাটা আসবে আমাদের সিরিজ কম্বিনেশনে। এই তো এখানে এটা লেখা আছে। তাহলে দেখো আমি বললাম যে V1 সমান IR1, সবগুলোতে কারেন্ট সেম এটা জানি। V2 সমান IR2, V3 সমান IR3 এবং I সমান তাহলে কি বলা যায় বলো তো? এটা তো আমরা করে আসছি। আমার পুরো সার্কিট দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়, আমি কি বিভবকে টোটাল তুল্য রোধ দিয়ে ভাগ করবো না? তাহলে V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন প্রশ্ন আসে যে আমার আসলে R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? R1 যে আমার যে প্রথম যে রোধটা আছে সেটার দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? খেয়াল করো এখানে, যদিও এটা আমরা কমন সেন্স থেকে এমনিই পারি, তাও সূত্র যেহেতু বানানো লাগবে সেজন্য আমি বানাচ্ছি। এই যে এখানে বানিয়ে দিই আবার। আর আমি ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে দেখবে একটা শব্দ বারবার বলে থাকি যে এটা আমরা কমন সেন্স থেকেই বুঝে থাকি, কমন সেন্স থেকে বুঝে থাকি। কারণ হচ্ছে কমন সেন্স যদি তোমার না থাকে তোমার ফিজিক্স পড়ার কোনো মানে তুমি ফিজিক্সে মানে কুলাইতে পারবে না তোমার যদি কমন সেন্স না থাকে। কমন সেন্স তোমার থাকা লাগবে ফিজিক্স যদি পড়ো, কিছুটা কমন সেন্স তোমার কাজে লাগানো লাগবে, নাহলে তোমার আবার আমার কমন সেন্স শেখানো লাগবে তারপরে তোমার ফিজিক্স পড়ানো লাগবে। সো এটা মাথায় রাখবে। আচ্ছা, তো ধরো এখানে আমার রোধ হচ্ছে R1, এখানে হচ্ছে R2, এটা হচ্ছে R3। ওকে, তো রোধ হচ্ছে আমার ভোল্টেজ হচ্ছে V এবং সার্কিটের মধ্যে দিয়ে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখানে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে? V1 সমান কি বলতো? কি হবে এখানে? I ইন্টু R1 না? আচ্ছা, এখানে কি হবে? V2 সমান লেখা যাবে I ইন্টু R2। এখানে কি হবে? এখানে হবে V3 সমান I ইন্টু R3। ভেরি গুড। ওকে, এই কাজটা আমি একটু আগে করছি কিন্তু। তাহলে খেয়াল করো, আমাকে যখন পরীক্ষায় বলবে যে V1 সমান কত, V1 সমান আমরা কি বলতে পারি? V1 সমান আচ্ছা তার আগে লিখে ফেলি যে I সমান আমরা কি লিখতে পারি? টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা আমি চাচ্ছি। ওকে, সো টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যায় কি পরিমাণ? V ডিভাইডেড বাই সার্কিটটা তুল্যরোধ, তুল্যরোধটা কি? R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু তারা সিরিজে আছে এটা তো বলাই যায়। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে V1 এর মানটা কত? V1 এর মান তো আমার এখানে আছে যে I ইন্টু R1। তাহলে খেয়াল করো, V1 সমান যদি আমি I ইন্টু R1 বলি এবং এখান থেকে এই যে এই I এর মানটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় দেখো তো? এই I এর মানটা যদি এখানে বসিয়ে দিই, এটা কিন্তু এই আইটাই, এটা হবে V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R1। এই তো কাহিনী, আর কিছু না। অনুপাতের সূত্রের মতো আর কি কাহিনী। সিমিলারলি আমি তাহলে ভেরি গুড, আরো যাও। ওকে, সিমিলারলি আমি যদি এখন তোমাকে বলি যে V2 সমান কত, তুমি সিমিলারলি বলতে পারবে V2 সমান তো হচ্ছে I ইন্টু R2। I এর জায়গায় আমি বসিয়ে দিলাম V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V তো আমার আসেই, সরি R2 তো আমার আসেই, যে R2টা এখানে বসিয়ে দিলাম। R2 এই R2 আমি এখানে বসাইছি। তো
সিমিলারলি V3 সমান হবে, একবারে লিখে ফেলতেছি, V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R3। এখন এটাগুলোতে সাজাই, তাহলে খেয়াল করে কি আসে, সাজালে কিন্তু সূত্রটা হয়ে যায় R1 আর এখানে লিখবো V, R2 এই যে এখন আসছে, ওয়েট আমি ঠিক করে দিচ্ছি এটা। ওকে, তাহলে V1 সমান আমি পাচ্ছি কি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V, কারণ আমার বিভবটাই ডিভাইড হবে। এখানে কিন্তু সূত্রটা অনেকটা ইসের মতো, সম্পত্তি বিভাজনের মতো। আমাদের কিছু ম্যাথ ছিল না 9-10-এ পাটিগণিতের, যে বাপ মারা গেছে, এখন তার ছেলে মেয়ে এবং স্ত্রীর মধ্যে সম্পত্তি বন্টন হবে, অনুপাতটা দেয়া থাকতো আমাদেরকে। এখানে কিন্তু এক্স্যাক্টলি একই রকম ভাবে দেখো, যার রোধ বেশি, মানে যার পরিমাণ যত বেশি, সে কিন্তু ওই অনুযায়ী পাচ্ছে। যেমন ধরো বলতো যে একজন পাবে 3 ভাগ, একজন পাবে 5 ভাগ, একজন পাবে 7 ভাগ। কি করতাম আমরা তখন? সবগুলাকে যোগ করতাম। ধরো ছেলে পাবে 7 ভাগ, সম্পত্তির একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ করে কত ভাগ করলাম, যত ভাগই করছি, এই যে দেখো 7 ভাগ পাবে ছেলে, 5 ভাগ পাবে মেয়ে এবং 3 ভাগ পাবে তার ওয়াইফ। আচ্ছা, তো আমি কি করবো তখন? সম্পত্তির পরিমাণ মনে করো আমার S, তাহলে আমি যদি বলি ছেলে কতটুকু পাবে, ছেলে পাবে এই যে এটা 7 ডিভাইডেড বাই 3 যোগ 5 যোগ 7 ইন্টু S। এটা হচ্ছে তার ওয়াইফ মনে হয়েছিল, আচ্ছা যেই হোক, ওয়াইফ কতটুকু পাবে? ওয়াইফ পাবে 5 ডিভাইডেড বাই 3 যোগ 5 যোগ 7 ইন্টু S। এটা হচ্ছে তার মেয়ে, তাহলে মেয়ে কতটুকু পাবে? 3 ডিভাইডেড বাই 3 যোগ 5 যোগ 7 ইন্টু S। ঘুরে ফিরে কিন্তু একই কথা, 7 5 3 যোগ করলে কি হয়? 7 3 10 আর 5 হচ্ছে 15। 15 ভাগের 7 ভাগ পাচ্ছে ছেলে, কিসের? সম্পত্তির। 15 ভাগের 5 ভাগ পাচ্ছে তার ওয়াইফ, কিসের? সম্পত্তির। 15 ভাগের 3 ভাগ পাচ্ছে তার মেয়ে, সম্পত্তির। ওকে, তো এখানে সেম কথা, যার রোধ যত বেশি সে তত বেশি ভোল্টেজ পাবে, সে তত বেশি ভোল্টেজ খাবে। এই তো R1 রোধ খাবে তার হিসাবে, সে যত বড় সে তত বেশি খাবে। কার তুলনায়? টোটালটার তুলনায়। কার থেকে? ভোল্টেজ থেকে। আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। সো সিমিলারলি V2 এর ক্ষেত্রে আসবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু V। V3 এর ক্ষেত্রেও সেম কাহিনী। ওকে, বুঝতে পেরেছো বিভব বিভাজক রুল? আচ্ছা, একজন হাত তুলছিল, কে জানি তার নাম ছিল, কে হাত তুলছিল? আচ্ছা, হাত এখন নামাই ফেলছে, আমি দুঃখিত, আমার মনে নাই কে হাত তুলছিল। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। ওকে, কারেন্ট ডিভাইডার রুলটা আমরা এখন দেখবো, যে আমরা যখন প্যারালাল কম্বিনেশনে যাব তখন তো আমাদের কারেন্টটা ডিভাইড হয়ে যায়, সেই কারেন্টের পরিমাণটা কি হবে সেটা আমরা এখন দেখবো। ও বাই দ্য ওয়ে, আপনার কাছে সময় হয়ে গেছে নাকি? জি ভাই। আপনার আমাকে এক্স্যাক্টলি 8:30 দিয়ে শুরু করে? 8:35 অথবা 40 এর দিকে ভাই। ওকে, তাহলে আমি কারেন্ট ডিভাইডারটা পড়াই দিই, তোমরা থাকো। তো কারেন্ট ডিভাইডার রুলটা কাজ করবে তখন যখন আমরা কারেন্ট ডিভাইড হবে। ডেফিনেটলি ডিভাইড হয় কখন? যখন আমরা প্যারালাল কম্বিনেশন পাই তখন। আচ্ছা, এখন আসলে একটা সার্কিট তো আমাদের এখানে আছেই তোমাদের সামনে, আমি ওইটা আবার রাখছি। খেয়াল করো, ভি ভোল্টেজ, এখানে আমাদের দুইটা রোধ আছে, R1 এবং একটা রোধ হচ্ছে R2। ওকে, এবং আমার ভোল্টেজ হচ্ছে ভি ভোল্টেজের একটা ব্যাটারি, R1 এবং R2 এবং R2 কিভাবে আছে বলো তো? বলা যায় তো, দুইটা সিরিজ প্যারালালি আছে। দেখো দুইটারই একটা কমন, এই লাল হচ্ছে দুইটার একটা কমন পয়েন্ট, এই লাল হচ্ছে দুইটার আরেকটা কমন পয়েন্ট। ওকে, সো তারা হচ্ছে প্যারালাল আছে, এটা চোখের দেখাই বলা যায়। আচ্ছা, এবং দুইটা রোধেরই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম না? আচ্ছা, আমি এটাকে রিড্র করি, তাহলে তোমরা ইজিলি রিলেট করতে পারবা। রিড্র করে দেই, এটাকে এইভাবেও লেখা যায়। আমি এক্স্যাক্টলি আমার পিডিএফ এর মতো বিহেভ করতেছি, R1 R2 ওকে ভি। তাহলে ধরে নাও এই যে দুইটা রোধের দুই প্রান্তের বিভব সেম। ওকে, বিভব সেম থাকবে, তাহলে এই রোধের মধ্য দিয়ে মনে করে কারেন্ট যাবে I1 এবং এই রোধের মধ্য দিয়ে মনে করে কারেন্ট যাবে I2। ওকে, আচ্ছা, তো আমরা বলতে পারি দুইটা ক্ষেত্রে যেহেতু বিভব সেম, আমরা দুইটা ক্ষেত্রেই বলতে পারি V ইজ ইকুয়াল টু I1 R1 ইজ ইকুয়াল টু I2 R2, যেহেতু দুই ক্ষেত্রেই বিভব সমান। তা আমরা I1 এর ক্ষেত্রে কি বলতে পারি? I1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি I1 সমান V ডিভাইডেড বাই R1 এবং I2 এর ক্ষেত্রে বলতে পারি V ডিভাইডেড বাই R2। আমরা দুইটাকেই বিভবের সাথে রিলেট করলাম, এই যে দুইটাকে আমরা
বিভবের সাথে রিলেট করে বললাম এই সূত্র দুইটা, এই যে দুইটা সূত্র আসছে, এই যে দুইটা সূত্র আসছে, I1 সমান V বাই R1 এবং I2 সমান V বাই R2, মাথায় রাখলাম এটা আমরা। ওকে, দেন আমরা একটু খেয়াল করি, যদিও এখানে তোমার কেসিএল আছে বাট কেসিএল না বললেও চলবে। ধরো আমাদের যে মেইন কারেন্টটা কিন্তু আই আসছিল, এই আইটাই কিন্তু এখানে আসার পর, এই যে এখানে আসার পর দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে I1 এবং একটা হচ্ছে I2, সেটা তো আমরা কমন সেন্স থেকে এমনি বুঝতেছি। তাহলে আমরা লিখতে পারি না এখানে যে I ইকুয়ালস I1 প্লাস I2, এটা তো ডেফিনেটলি বলা যায়, ঠিক আছে, এটা ডেফিনেটলি বলা যায় I সমান I1 প্লাস I2। এখন I রাখলাম আমি জায়গায়, I সমান I1 এর জায়গায় কি লেখা যায়, I1 এর জায়গায় লেখা যায় V ডিভাইডেড বাই R1, এই যে আমরা এখানে লিখছিলাম এটা আমি এখানে বসাই দিলাম, প্লাস I2 এর জায়গায় কি লেখা যায় V ডিভাইডেড বাই R2, এই যে এখানে লিখছিলাম এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এবং I এর জায়গায় তাহলে আমরা কি লিখতে পারি বলতো? আমি যদি এই দুইটা রোধকে সরিয়ে রিপ্লেস করে একটা তুল্য রোধ রেখে দিই, তাহলে কিন্তু এখন এখানে আমরা একটা রোধ নিয়ে কাজ করতে পারি, যেটা হচ্ছে এই যে এইভাবে একটা রোধ, যেটার নাম দিব আমরা আরপি, যেহেতু আমরা প্যারালাল কম্বিনেশন থেকে আর নিয়ে আসছি, ভি এবং আর, এবং সেক্ষেত্রে আমার কারেন্ট থাকবে কত, মেইন কারেন্ট আই থাকবে। তাহলে এটার ক্ষেত্রে আই সমান দেখাতে কি লেখা যায়, এখানে তো লেখা যায় ভি সমান আই ইন্টু আরপি, তাহলে এখান থেকে বলা যায় আই সমান কি, আই সমান বলা যায় ভি ডিভাইডেড বাই আরপি। আচ্ছা, আমরা কিন্তু এই কাজ আগে করে আসছি, তাও দেখাচ্ছি আবার নতুন করে, যারা আগের প্রমাণগুলো বুঝে নেয় তাদের জন্য। ভি বাই আর টু, দেখো সবগুলো থেকে কিন্তু ভি 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 কাটা যায়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 বাই আরপি ইকুয়ালস 1 বাই R1 প্লাস 1 বাই R2। আচ্ছা, এটাকে এইভাবে রাখলাম আমরা। ওকে, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি, খেয়াল করবা লসাগু নিব এখন, আর কি, আর কিছু না, নিচে লসাগু হচ্ছে আমাদের R1 R2, উপরে থাকবে কি R2 প্লাস R1। আমি যদি এখন আরপি বের করতে যাই, এটা কিন্তু আমাদের 1 বাই আরপি, আমার যদি এখন আরপি লাগে আমি কি করব, উল্টায় দেব এটাকে, আরপি সমান আমাদের আসবে R1 R2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে প্লাস ছিল, ডিভাইড বাই R1 প্লাস R2, এটাকে আমরা এইভাবে রেখে দিলাম, বক্স করে রেখে দিলাম। আচ্ছা, এখন আসো, এখন খেয়াল করবা, ভি সমান আমাদের যে মেইন ভোল্টেজ, ভি সমান তো আমরা সবসময় লিখতে পারি আই ইন্টু আরপি, পুরা সার্কিটের কারেন্ট ইন্টু আমাদের তুল্যরোধ। আচ্ছা, এখন দেখো আমি যে লিখবো I1 সমান আমরা ভি বাই R1 লিখতে পারি। আচ্ছা, ভি বাই R1 লিখতে পারলাম। ওকে, দেন I1 সমান আমি লিখতে পারি, খেয়াল করো এই যে ভিটা আছে, এই ভি এর জায়গায় আমি লিখতে পারি আইআরপি, কারণ আমি তো মাত্র লিখলাম ভি সমান আইআরপি, আর ওইখানে তো লিখছিলাম একটু আগে ভি সমান আইআরপি, তাহলে এই ভি এর জায়গায় আমি আইআরপি বসিয়ে দিলাম ডিভাইড বাই R1। I1 এর কিন্তু এটা সূত্র আমরা পেয়ে গেলাম, I1 সমান কি, I1 সমান আসছে আমার আই ইন্টু আরপি ডিভাইড বাই R1। তো সিমিলারলি ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, এখানে কিন্তু আমাদের সূত্রটা, সিমিলারলি আমি I2 এর ক্ষেত্রে বলতে পারি I2 সমান আই ইন্টু আরপি ডিভাইডেড বাই R2, সিমিলারলি এটাও বলা যায়। ওকে, তাহলে ধরো আমরা কিন্তু সূত্রটা পেয়ে গেছি। সূত্রটা কি দাঁড়ালো খেয়াল করো ভালো করে, I1 হচ্ছে প্রথম রোধের মধ্য দিয়ে কারেন্ট, বা যেটাকে আমি 1 সাবস্ক্রিপ্ট দিছি R1, আর I1 হচ্ছে R1 এর মধ্য দিয়ে কারেন্ট, এবং I2 হচ্ছে R2 এর মধ্য দিয়ে কারেন্ট। তাহলে সূত্রটা কি দাঁড়ায় একটু খেয়াল করে সাজিয়ে যদি লিখি, তাহলে এটা দাঁড়ায় I1 ইকুয়াল টু আরপি ডিভাইডেড বাই R1 ইন্টু আই। সাজায় লেখার কারণ বলতেছি, I2 ইকুয়ালস আরপি ডিভাইডেড বাই R2 ইন্টু আই। তোমরা কি এখন প্যাটার্নটা বুঝতে পারছো? কাহিনী কি ঘুরায় পেঁচায় প্রমাণ করছি যদিও, বাট প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করো। আর আমি এক জিনিসই আবার প্রমাণ করছি এখানে, খেয়াল করো তাহলে এখানে কি লিখছি আমি, ভালো করে খেয়াল করবো। আরপি হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনের তুল্যরোধটা, আরপি হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশন তুল্যরোধটা, আর R1 হচ্ছে আমি যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছি সে। দেখো I1 মানে কিন্তু আমি যাচ্ছি যে কোন রোধের মধ্যে দিয়ে কারেন্ট, R1 এর মধ্য দিয়ে কারেন্ট, তাহলে I1 ইকুয়ালস টু তুল্য রোধ ডিভাইড বাই যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তার মান ইন্টু টোটাল কারেন্ট, কারণ কারেন্টটাই তো ডিভাইড হবে। আচ্ছা, I2 সমান কি, তুল্য রোধ ডিভাইড বাই R2 ইন্টু আই। এখন এখানে কিছু কথা আছে, কথাগুলা বলা দরকার তাই বলে দিচ্ছি এখন। ওকে, দূর 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 যাইস না। আচ্ছা, তাহলে কার জন্য সূত্রটা লিখলাম, সূত্রটা আবার লিখে দিই এখানে, এই যে এইরকম একটা সার্কিটের জন্য আমরা লিখলাম।
আমাদের এই ছিল আমাদের কম্বিনেশন, এটা ছিল আমাদের R1, এটা ছিল আমাদের R2, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল I1 আর এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছিল I2 এবং ডিভাইড হয়েছে কে I। এই যে I1 সমান হচ্ছে RP ডিভাইড বাই R1 ইন্টু I, আর I2 সমান হচ্ছে RP ডিভাইড বাই R2 ইন্টু I। তাহলে বাংলা লিখে দিলে তাহলে বুঝবা, I1 ইজ ইকুয়াল টু হচ্ছে তুল্যরোধ। এখন বলো তো কোন তুল্যরোধটা? RP হচ্ছে, আমি বলে দিই এখানে, RP হচ্ছে যে, কিছু ইংলিশ মিক্স থাকবে, যে কম্বিনেশনে, লিখে রাখো এখানে, যে কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হবে, যে কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হবে সেই কম্বিনেশনের, কম দিয়ে বোঝালাম কম্বিনেশন, সেই কম্বিনেশনের তুল্যরোধ। এটা তোমাদের মাথায় রাখা লাগবে, কারণ আমাদের কিন্তু এরকম অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে। যেমন ধরো এরকম সার্কিট থাকতে পারতো, এরকম দিতে পারতাম আমি, খেয়াল করবো ভালো করে। এই যে আমি যদি এরকম লিখতাম, তখন যদি আমি বলতাম যে এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বলো তো একটু ভালো করে খেয়াল করবো আমি কি প্রশ্ন করি। আমি যদি R1 R2 এখানে লিখতাম R3 R4, আমি যদি তোমার বলতাম যে R3 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বলো, সেক্ষেত্রে কি তুমি পুরো সার্কিটের তুল্যরোধ বের করতা? বলো তো, কমন সেন্স খাটাও একটু। না ভাইয়া, না। R3 আর R4 এর। R3 R4, তাহলে R3 এবং R4 নিয়ে যখন আমরা কনসার্ন, তখন আমরা দেখবো এই জায়গার তুল্যরোধটা কত। তাহলে আমি এখানে এই কথাই কিন্তু বলছি যে যে কম্বিনেশনে, খেয়াল করে এখানে যে ভাইয়া, হ্যাঁ বলো। তাহলে তো তড়িৎ প্রবাহ তো সম্পূর্ণ বর্তনীর হবে। না না না, কখনোই না, মাথায় রাখবে এই জিনিসটা, খেয়াল করো। এখানে সার্কিটটা দেখে বোঝা যাচ্ছে পুরো বর্তনীর, বাট অন্য একটা সার্কিট আসবে যখন তোমাদের এরকম একটা সিচুয়েশন থাকতে পারে। বলে দিই, ধরো এইভাবে দিলাম একটা, ধরো এখানে একটা এরকম একটা সিচুয়েশন যদি থাকে, এরকম যদি সিচুয়েশন থাকে, কে প্রশ্নটা করছিলা? ইয়া খোদা, এটা কি তাহলে? না বললাম এরকম থাকতে পারে না। জি ভাই। ওকে, এখন যদি আমি বলি যে এই রোধের মধ্য দিয়ে, ধরো আমি দাগ দিয়ে দিই, এই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তখন কি তুমি পুরা, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কি পুরা কারেন্ট থেকে ভাগ হচ্ছে নাকি এইখানে যে আসছিল তা থেকে ভাগ হচ্ছে? বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। প্রথমে দুইটার তুলরোধ করে সম্পূর্ণ ওই হ্যাঁ, অংশে কি পরিমাণ ভাগ এই হয়, তারপরে হ্যাঁ ওইটা। হ্যাঁ, মানে যে কারেন্টটা ভাগ হচ্ছে সেটা হচ্ছে তোমার আই। তোমার কিন্তু এইখানে আসার পরে, এই যে এইখানে আসার পরে পুরা সার্কিটের কারেন্টে কিন্তু ভাগ হচ্ছে না, এখানে কিন্তু পুরা সার্কিটের একটা পোর্শন ভাগ হচ্ছে। জিনিসটা কি খেয়াল করছো? জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে, তাহলে তো হয়েছে। তাহলে আমি এখানে আই সমান কি লিখবো? ওই কম্বিনেশনে, আমি লিখবো এখানে যে ওই কম্বিনেশনে যে পরিমাণ কারেন্ট ঢুকে, কথা কি ক্লিয়ার হয়েছে এখন? ঢুকে না ঢুকে, ওই কম্বিনেশনে কি পরিমাণ কারেন্ট ঢুকছে সেটা বোঝা গেছে? ইয়েস ব্রো। ওকে, ভেরি গুড। এগুলো একদম ছোটখাটো মানে ছোটখাটো ব্যাপার, বাট এগুলা কিন্তু বইয়ের মধ্যে এত মানে প্রিসাইসলি বলা থাকে না, সেজন্য আমি এত কাহিনী করে তোমাদেরকে কথাগুলো বললাম। তো বিভব বিভাজকটা কিন্তু মোর ইজিয়ার দেন কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে? সরি, হ্যাঁ ঠিক বলছি। আচ্ছা দেখি তো কয়টা বাজে, 33 বাজে। তাহলে আমি একটা রিভিউ দিয়ে দিই তোমাদেরকে কারেন্ট ডিভাইডার রুলের। মাথায় রাখবে, সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবা, কাজে লাগবে। এখন যদি আমার রুটিনটাও থাকে কোনো সমস্যা নেই। আমার বিভব হচ্ছে ভি, এই কম্বিনেশনে কোন কারেন্টে বিভব ভাগ হবে? আই না, তাই তো? জি ভাই। আই ভাগ হবে। আচ্ছা তাহলে আমাদের রোধ হচ্ছে মনে করো তিনটা, R1 R2 এবং R3। এটার মধ্যে দিয়ে যাচ্ছে I1 পরিমাণ কারেন্ট, এটার মধ্যে দিয়ে যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট, এটার মধ্যে দিয়ে যাচ্ছে I3 পরিমাণ কারেন্ট। আমি যাচ্ছি এখন I1 এর পরিমাণ কত, অর্থাৎ R1 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা। তো I1 সমান আমরা কি লিখবো? তুল্য রোধ। IRP বাই R1। হ্যাঁ, তুল্য রোধ না, এইভাবে বলবো না, তুল্য রোধ ডিভাইডেড বাই কোন রোধের মধ্য দিয়ে আমি কারেন্ট চাই, R1 এর মধ্য দিয়ে, ইনটু ওই কম্বিনেশনে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছিল, I পরিমাণ। এইভাবে I2 সমান কি হবে? সিমিলারলি তুল্য রোধ ওই কম্বিনেশনে ডিভাইড বাই যার মধ্যে দিয়ে কারেন্ট চাই, ইনটু টোটাল কারেন্ট ওই কম্বিনেশনের মধ্যে দিয়ে যা ঢুকছে তা। সিমিলারলি এখানেও বলা যায়। ঠিক আছে? ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কিরশফের সূত্র পড়বো। সো কিরশফের সূত্রটা আশা করি কেউ মিস দিবা না, আমি আশা করব
কিরশফের সূত্রটা কেউ মিস দিবা না। নেক্সট ক্লাসে আমরা কিরশফের কারেন্ট ল, কিরশফের ভোল্টেজ ল পড়বো। সো পুরা মানে ইন্টারের সিলেবাসের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক, যেটাতে বেশিরভাগেরই হচ্ছে মাথা উলায় যায়, কারণ এক এক বইয়ে এক এক ভাবে ব্যাখ্যা করছে। আমি অবশ্য আমার মতো ব্যাখ্যা করবো, সো আমারটা তোমরা ভালো মতো বুঝবে আশা করি। তো নেক্সট ক্লাসটা কেউ মিস দিও না, অবশ্যই নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা অনেক চাইল্ডিশ ক্লাস ছিল, একদম চাইল্ডিশ ক্লাস ছিল, একদম বাচ্চাদের মতো পড়াইছি আজকে। নেক্সট ক্লাসটা কারশফের ল, যেটা তোমরা 9-10 এ পড়ো নাই, সো অবশ্যই নেক্সট ক্লাসটা কেউ মিস দিবা না। তো কিরখফ। হ্যাঁ, কিরকফ, সেটা নিয়ে ওকে আমরা ভাই, আলোচনা যাই। করবো। আসসালামু ওকে আলাইকুম। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।